সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। আর টিভির বিশেষ আলোচনা আরএফএল গোল টেবিলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি সেলিম ইমরাও খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় সাম্প্রতিক রাজনৈতিক বিতর্ক। আর এ বিষয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সঙ্গে যারা অংশ নিচ্ছেন, শুরুতেই চলুন তাদের সঙ্গে পরিচিত হয়ে নেওয়া যাক। আমার ডান দিক থেকে আছেন সর্বডানে নাজমা আক্তার, সভাপতি বাংলাদেশ যুব মহিলা লীগ। আপনাকে স্বাগত গোল টেবিলে। কাজী ফিরোজ রশিদ, সংসদ সদস্য, প্রেসিডেন্ট সদস্য, জাতীয় পার্টি। আমার বাম দিক থেকে আছেন নিতাই রায়চৌধুরী, আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এবং বিএনপির আইন বিষয়ক সম্পাদক। স্বাগত গোল টেবিলে। আমি হায়দার আকবর খান রণ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়ামের সদস্য। স্বাগত। আমি ওয়াজুদ ভূঁইয়া, সাবেক এমপি এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান। আপনাদের প্রত্যেকে স্বাগত গোল টেবিলে অংশ নেওয়ার জন্য। দর্শক, আপনিও আলোচনায় অংশ নিতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে ফোন করে আপনি প্রতিক্রিয়া দিতে পারেন, মতামত জানাতে পারেন, প্রশ্ন করতে পারেন। যাওয়া যাক মূল আলোচনায়, সাম্প্রতিক রাজনৈতিক বিতর্ক। দর্শক, আপনারা জানেন যে সাম্প্রতিক সময় বেশ কয়েকটি বিষয় নিয়ে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। বিশেষ করে বর্তমান ক্ষমতাসীন দলের ভেতরে যে শরিক দলগুলো রয়েছে, 14 দল, তাদের ভিতরে এই বিতর্ক শুরু হয়েছে এবং বিতর্ক সূত্রপাত হয়েছে জাসদের ভূমিকা 72 থেকে 75 সময়কালীন ভূমিকা নিয়ে বিতর্ক হয়েছে এবং এ নিয়ে বেশ রাজনৈতিক অঙ্গনে নানা রকম ব্যাখ্যা বিশ্লেষণ চলছে। প্রথমেই জনাব হায়দার আকবর খান রণ, আপনি তো বেশ কিছুদিন ধরে এই বিতর্ক আপনি নিশ্চয় অবলোকন করছেন এবং বামপন্থী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আপনি একজন তাত্ত্বিক হিসেবে পরিচিত। এই বিতর্কটিকে বর্তমান প্রেক্ষাপটে রাজনীতির যে ধারাটা চলছে আপনি কিভাবে মূল্যায়ন করেন? মানে এই জাসদ সংক্রান্ত বিষয় যে বিতর্কটি চলছে। তাহলে ধন্যবাদ। তা এটা জাসদ নিয়ে আলোচনা, জাসদরা কোনো প্রতিনিধি আলোচনা করলেই ভালো হয়, কারণ আমি তো টোটাল বিতর্কটা নিয়েই যদি আলোচনা করেন, একটি আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে 72 থেকে 75 এই সময়কালে আমি কিন্তু বিরোধী দলেই ছিলাম। বিরোধী দলে থাকলেও বঙ্গবন্ধুর প্রতি আমাদের বা আমার শ্রদ্ধা ছিল অপরিসীম। আমি একটা কথা একটু স্মরণ করতে চাই, সেটা হচ্ছে 1975 সালের আমার দিনটা মনে আছে, কারণ পরের দিন ছিল 21শে ফেব্রুয়ারি। 20শে ফেব্রুয়ারি রাত্রেবেলা বঙ্গবন্ধু আমাকে এবং এখন বর্তমানে মন্ত্রী রাশেদ খান মেনন, আমার দুজনকে ডেকেছিলেন তার 32 নম্বরের বাড়িতে। গিয়েছিলাম, অত মানে সে আর দীর্ঘ আলোচনা যাচ্ছে না। তা একটা কথা প্রসঙ্গে উনি বললেন যে আমি পাকিস্তানি পাঞ্জাবি ক্যাপিটালিস্টদের হটিয়েছি, আমি মারোয়ারি ক্যাপিটালিস্টদের আসতে দেব না, আমি সমাজতন্ত্র করবো, তো চলে আমার সঙ্গে। তখন আমি বলেছিলাম যে দেখেন, আমরা তো ছোটবেলা থেকে সমাজতন্ত্রের লড়াই করে যাচ্ছি, তা এবং সে লড়াই আমরা অব্যাহত রাখবই, তা যাই আসুক না কেন। কিন্তু এখন যেটা চলছে, তখনকার পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে কতগুলো কথা বলেছিলাম যে এটা যদি হয় তাহলে কিন্তু আমরা বিরোধিতা করব। তিনি আমাদের বললেন যে তোরা করবি কি, তার আগে আমিই করব। যাই হোক, সেটা প্রসঙ্গ অন্য। তা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা সে সময় বিরোধিতা করলেও আমি ভাষা ইনাপ করতাম, ইউপিবি করতাম ইত্যাদি। আমরা বিবৃতি, সমালোচনা বা বড়জোর হরতাল এই পর্যন্ত গেছি, সশস্ত্র তৎপরতা করিনি। সশস্ত্র তৎপরতা অবশ্যই করেছে কেউ, তার মধ্যে প্রধানত দুটি সংগঠনের নাম করতে হয়। একটা হচ্ছে জাসদের গণবাহিনী, আরেকটি হচ্ছে সর্বহারা পার্টি। এছাড়াও ছোটখাটো কিছু হয়েছে আর কি। কিন্তু এটা আমি একই সঙ্গে উল্লেখ করতে চাই যে 15ই আগস্টে যে সেই মর্মান্তিক হত্যাকাণ্ড, এটার সঙ্গে কিন্তু এরা কেউ জড়িত ছিল না। এটার সঙ্গে জড়িত ছিল সেটা হচ্ছে এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং তদানীন্তন আওয়ামী লীগ বা বাকশাল যাই বলেন, মানে আওয়ামী লীগই, বাকশালের অন্য যারা জয়েন করেছে তাদেরও কোনো ভূমিকা না, তাদেরই একটা অংশ। যাই বলেন না কেন, খন্দকার মুশতাককে তো আপনি সেদিনকার আওয়ামী লীগ থেকে আলাদা করে ধরতে পারবেন না। তাহলে একটা কথা বলতে পারেন যে তাহলে বিতর্কটা কেন সামনে আসছে এই মুহূর্তে, এতদিন পরে, যখন একটি মহাজোট সরকার চলছে এবং 14 দলীয় শরিকও তারা, তো এই বিতর্কগুলো কেন এখন আসছে? সেটা আমি উত্তর দিতে পারবো না, সেটা মহাজোটের লোকজন যারা তারা উত্তর দিতে পারবে। কিন্তু আমি সেদিনকার ঘটনাটা বলছি। ঘটনাটা মধ্যে হচ্ছে যে
বঙ্গবন্ধু হত্যার সঙ্গে সশস্ত্র তৎপর যারা করেছিল বামপন্থী সাইড থেকে, তার মধ্যে যদি জাসদকে ধরা হয় বামপন্থী, তাহলে তারা সশস্ত্র তৎপরতা করেছিল এবং বঙ্গবন্ধু মৃত্যুর পরও সে তৎপরতা অব্যাহত ছিল জিয়ার আমলে। কিন্তু যে বিষয়টি বলা হচ্ছে যে জনাব শেখ সেলিম বলেছেন বা হানিফ সাহেব বলেছেন যে প্রেক্ষাপট সৃষ্টি করা হয়েছিল, যে ধরনের একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল, এরপরে প্রেক্ষাপট সৃষ্টি হয়েছিল, স্বাধীনতা বিরোধীরা এই উদ্যোগটি গ্রহণ করতে পেরেছিল, ষড়যন্ত্র আমি করতে এই পেরেছিল। প্রসঙ্গে ধন্যবাদ আপনাকে। আমি এই প্রসঙ্গে আজকের মাননীয় মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ, তিনি একটা খুব গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন এবং সেটা খুব তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন যে তার ভাষায় খাই 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 মনোভাব সেদিনও ছিল এবং আজকেও আছে বলে তিনি মন্তব্য করেছেন এবং সেটাকেই বলেছেন যে আমরা তো ক্ষমতায় ছিলাম, আমরা তো রক্ষা করতে পারিনি। তারপরে তিনি অবশ্য বর্তমান প্রেক্ষাপটে এসে এই উদ্বেগও প্রকাশ করেছেন যে যদি আজকে তেমন ঘটনা ঘটে, আমি আশা করি এরকম ঘটনা নিশ্চয়ই ঘটবে না, তবুও তার এই উদ্বেগ উৎকণ্ঠা এটা নিশ্চয়ই আমাদের মানে আপনার কাছে বিচারে নেওয়া উচিত। আবার আমি কথাটা একটু শেষ করি যে তিনি যেটা বলছেন যে সেটা খাই অর্থাৎ সেদিনকার এই পরিবেশ তৈরির ক্ষেত্রেও যদি জাসদ এবং সর্বহারা বা এরা ভূমিকা থেকে থাকে, আমি একেবারে অস্বীকার করছি না, কিন্তু সেটা খুব মেজর পোর্শন নয়। ইট ওয়াজ প্রাইমারি একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই যে সেদিনকার ঘটনার পরিপ্রেক্ষিতে দুটো খুব ইম্পর্টেন্ট চেঞ্জ এসেছিল। একটা হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু সাইড চেঞ্জ করলো, শিবির পরিবর্তন করলো, হ্যাঁ, তখনকার দিনে সেই মানে কোল্ড ওয়ারের পিরিয়ডে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ভাবাদর্শের ক্ষেত্রে যে ভাবাদর্শটি ছিল যে পাকিস্তানের দ্বিজাতি তত্ত্বকে খণ্ডন করেই আমরা মুক্তিযুদ্ধে জয়ী হতে পেরেছিলাম, মুক্তিযুদ্ধের ভিত্তিও তৈরি হয়েছিল, সেই যে ভাবাদর্শ, সেই ভাবাদর্শটা কিন্তু পরিত্যক্ত হলো এই 15 আগস্টের পরে, মর্মান্তিক ঘটনার পরে। এখন আপনি যদি দেখেন তাহলে এই ভাবাদর্শের ক্ষেত্রে কোনো বামপন্থী ইনক্লুডিং জাসদ এমনকি সর্বহারা ভাবাদর্শের ক্ষেত্রে কিন্তু ওই ভাবাদর্শে তাদের পরিবর্তন ছিল না, পরিবর্তন না, এই পরিবর্তনের সঙ্গে নাই। এটা চরম দক্ষিণপন্থী সাইড থেকে হয়েছিল, 1 আর 2 আন্তর্জাতিক ক্ষেত্রে যেটা প্রায় মানে সিআইএ নামটা চলে আসে। তাহলে এই পরিস্থিতি তৈরির ক্ষেত্রে তাদের ভূমিকা থাকলেও সেটা খুবই কম, অন্য ব্যাপারটাই ছিল প্রধান। এবং সবচেয়ে বেশি আমি গুরুত্ব দেব সেটা হচ্ছে দলের অভ্যন্তরীণ যে একটা বিশৃঙ্খল অবস্থাটা সেদিন তৈরি হয়েছিল, যে নৈরাজ্যিক অবস্থা তৈরি হয়েছিল এবং সৈয়দ আশরাফের ভাষায় যে খাই খাই ভাব যে তৈরি হয়েছিল, সেটাই প্রধানত দায়ী ছিল। আপনার কাছে আবার ফিরে আসবো কাজী ফিরোজ রশিদ। ধন্যবাদ। একই প্রশ্ন আপনার কাছে, যে বিতর্কটি নিয়ে আমরা আলোচনা করতে চাই। আসলে বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির অবিসম্বাদিত নেতা। আমাদের তখন এই যে আজকে যে বাংলাদেশ, এটা ছিল পূর্ব পাকিস্তান। পাকিস্তানিরা, পশ্চিম পাকিস্তান আমাদেরকে কলোনি মনে করত এবং আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে তারা মনে করত। আমাদের উপর প্রচন্ড বৈষম্য সৃষ্টি করেছিল, যেখানে চাকরি, বাধা, ব্যবসা বাণিজ্য কোথাও বাঙালিরা কোনো ঠাঁই পায়নি। সেখান থেকে বঙ্গবন্ধু গোটা জাতিকে একত্রিত করে একটি মুক্তিযুদ্ধের ডাক দিল এবং দেশ স্বাধীন করলো। সেই বাঙালি জাতির নেতাকে 3.5 বছরের মাথায় বাঙালিরাই হত্যা করছে। দেখা গেল যে বঙ্গবন্ধু হঠাৎ করে, উনি তো জাতীয়বাদী নেতা, বামপন্থী ঘেঁষা হয়ে গেলেন। এই রণভাইরা যাইয়া, মনীষিংরা যাইয়া তাকে বিশ্ব শান্তি পরিষদ থেকে জুলিকুড়ি পুরস্কার দিল। বঙ্গবন্ধু পেয়েছিলেন জুলিকুড়ি। এবং আমরা অবাক বিষয় দেখলাম যে বঙ্গবন্ধু এমনি তো আমাদের সংবিধানে সমাজতন্ত্র সংবিষ্ঠিত করলেন, তার মধ্যে আবার কিছুটা বামপন্থীরা এত বেশি তাকে ঘিরে রাখলো, উনি বাকশাল করে ফেলালেন। আমি ছিলাম যুবলীগ করতাম, আমি বাকশালের সেক্রেটারি জেনারেল হয়ে গেলাম, সিটির প্রেসিডেন্ট বাদ। ওই আমাদের মস্কোপন্থী তাদের সমস্ত জায়গায় সেক্রেটারি জেনারেল থাকবে, হেড যিনি উনি প্রেসিডেন্ট না, সেক্রেটারি জেনারেল, তারপরে সবকিছু এই মহানগর সেক্রেটারি জেনারেল। তারপরে 25শে মার্চ রাত্রে বঙ্গবন্ধুর বাসা থেকে 12:30টার সময় বেরিয়ে আসলাম। মনিবের বাসায় সেদিন আমরা ডিনার করলাম একসাথে। তারা এখন অনেকেই জীবিত, প্রায় 10 জন আমরা একসাথে ভাত খেলাম। মনিব ভাইকে নিয়ে বঙ্গবন্ধুর কাছে গেলাম, উনি বলল যে আমি সাইন করে দিছি, কালকে গেজেট হবে তোমাদের।
তখন তো এইভাবে প্রেসিডেন্টের ঘোষণা হইতো, বঙ্গবন্ধু নির্মমভাবে হত্যা করা হলো। তো হত্যার পিছনে পরবর্তী সময় এটা ইতিহাসের একটি অধ্যায়, যে জাসদ আমাদের বন্ধুরা, আমরা একসাথে ছাত্রলীগ করে বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধ করলাম একই বিছানায় থেকে, সেখান থেকে উঠে গিয়ে তারা জাসদ করলো, বৈজ্ঞানিক সমস্ত নাম দিয়ে তারা বঙ্গবন্ধুকে আমরা সমস্ত অস্ত্র দিয়ে দিলাম, তারা অস্ত্রটা দিল না। এরপর তারা গণবাহিনী করে শুরু করলো কিলিং করা। আওয়ামী লীগ বেছে বেছে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগে অসংখ্য নেতা কর্মীকে তারা হত্যা করছে গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে। দেশে একটা অশান্ত অরাজকতা পরিবেশ সৃষ্টি করেছিল। সন্ধ্যার পরে ভয়ঙ্কর অবস্থা, কেউ বাড়িতে থাকতে পারতো না। এই তো আমাদের চৌধুরী যেখানে লোক, আমি আমার যে একই প্রশ্ন, যে আমি বলছি যে এই যে পরিবেশ সৃষ্টি করা, পরিবেশ যেটা সৃষ্টি করেছিল, হানিফ সাহেব বলেছেন পরিবেশটা কিন্তু ওখান থেকে সৃষ্টি ছিল, নাহলে বঙ্গবন্ধুর মতো নেতাকে কেউ দুঃসাহস করতো না তার বুদ্ধে এই অস্ত্র ধরতে। এখন সবচেয়ে দুর্ভাগ্যজনক কি জানেন, বঙ্গবন্ধুর মৃত্যুর পরে যখন আমাদের উপর দিয়ে একদম ঝড় তুফান যাচ্ছে, তখন সেই বামপন্থীরা গিয়ে আবার জিয়াকে সমর্থন করে ওনারা গাঞ্জেস প্রজেক্টে 10,000 ভলান্টিয়ার দিয়ে সাহায্য করলো মনীষীর নেতৃত্বে। কি দুর্ভাগ্য জাতির। আমরা চেয়েছি, দেখলাম, আমরা তারপরে দেশেই থাকতে পারিনি, বহু দিন দেশের বাইরে ছিলাম। আরেকটি প্রতিরোধ আন্দোলন গড়তে চেয়েছিলাম, পারি নাই, কারণ ভারতের সরকার পরিবর্তন হলো, আমাদের কোনো জায়গা দিল না। কিন্তু আমরা দেখলাম যে বঙ্গবন্ধুকে ঘিরে তারা সেদিন যে বলয় সৃষ্টি করেছিল বামপন্থীরা, তারাই কিন্তু পরবর্তী সময় জিয়াকে আবার যাইয়া সমর্থন জানাইলো। তো এখন আমাদের ওইটাই সৈয়দ আশরাফ যেটা বলেছেন যে খাই একটা তো ভাব আছেই, আরেকটা আরেকটি কথা বলেছে যে ভয়াবহ কিছু ঘটে যেতে পারে। না, কিছুই ঘটবে না। এখানে হচ্ছে কি, আওয়ামী লীগ একটা বড় দল, তার একত্রিত যখন থাকে, বা বিএনপি যদি এক থাকে, কোনো ভয় থাকে না। বিএনপির সাথে যখন আমরা দেখি জামাতকে, তখন একটু ভয় হয়, কোন সময় খ্রিস্টান দেবে, মহিষরাই দেবে, বিএনপি একা পড়ে যাবে। আবার যখন দেখি আওয়ামী লীগের সাথে 14-16 দল একসাথে হয়ে গেছে, মহাজোট একসাথে হয়ে গেছে, তখন ভয় হয়। আওয়ামী লীগ একাই একটা বিশাল দল, এরা এক একটা দেশ চালানোর জন্য যথেষ্ট। কিন্তু বাইরের ভাড়া করার লোক নিয়ে এই সমস্ত কইরা টুইরা, যে আজকে যে অবস্থা চুরি, এইটা আমি ঘোর বিরোধী। যে দল ক্ষমতা যাবে, অন্য কেউ গিয়ে তার সাথে পার্টনার হতে পারে, কিন্তু ঐক্যবদ্ধ হবে, নৌকায় চড়তে হবে। নৌকায় তো একটা ধারণ ক্ষমতা আছে, বেশি লোক যদি নৌকা ওঠে, অবস্থাটা কি দাঁড়াবে, তাই না? এই আর কি। আচ্ছা, আপনার কাছে আসলে নিতা রায় চৌধুরী, আপনি বলুন যে এই বিতর্ক তো আছেই, কিন্তু আপনাদের একটি প্রসঙ্গ এখানে আছে, যেটি তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, যেটি গাজীপুরে, এবং সহিংসতা অভিযোগ আনা হয়েছে একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে আপনারা গণতন্ত্রের কথা সবসময় বলছেন, কিন্তু দলের অভ্যন্তরীণ গণতন্ত্র, যেটা ইন্ট্রাপার্টি ডেমোক্রেসির কথা সকলেই বলে থাকে, কিন্তু গত 9 আগস্ট 75টি সাংগঠনিক জেলাকে কেন্দ্র করে চিঠি দেওয়া হয়েছে, এবং অধিকাংশ জায়গায় কাজ হয়নি, এবং ময়মনসিংহ সহ জামালপুর, কুড়িগ্রাম বিভিন্ন জায়গায় সংকট দেখা দিয়েছে। আপনি সাংগঠনিক এই জায়গা থেকে কি বিশ্লেষণ করবেন? তো ধন্যবাদ আপনাকে। তো আগে যে প্রসঙ্গটা রণ ভাই এবং ফিরোজ ভাই আলাপ করলেন, ওটা তার ওদিকে আমরা যাব না। আপনি যেতে পারেন, এবং এটির একটা উত্তর আপনাকে দিতে হবে। আমি বিএনপির মধ্যে যে কথাটা আপনি বলছেন, যে 15 আগস্ট তারিখে একটা চিঠি দেওয়া হয়েছে, 30 সেপ্টেম্বরের মধ্যে সমস্ত জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে কমিটি করার জন্য, কাউন্সিলের মাধ্যমে নতুন করে কমিটি, যে কমিটিগুলো মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে সেগুলো নতুন করে করার জন্য। এটা হচ্ছে আমাদের দলের আভ্যন্তরীণ ব্যাপার, এবং দলের কেন্দ্র কমিটি, সমস্ত কমিটি কেন্দ্র কমিটির অধীন, ব্যক্তি সংগঠনের অধীন, সংগঠন কেন্দ্রের অধীন, সমস্ত কমিটি কেন্দ্র কমিটির অধীন। এই সূত্র ধরে কেন্দ্র কমিটি সিদ্ধান্ত দিয়েছে। সেখানে বিভিন্ন জায়গায় কোনো জায়গায় বিরোধ থাকতে পারে, কোনো জায়গায় আবার বিরোধ নাও থাকতে পারে। এটা প্রত্যেক রাজনৈতিক দলেরই, বিশেষ করে এই জাতীয় গণতান্ত্রিক রাজনৈতিক দলে এটা থাকবেই। তবে বিএনপিতে কোনো সংকট নাই। আমরা মনে করি যে বর্তমানে সংকট হচ্ছে দেশের যে সার্বিক যে সংকট, তার থেকে বিএনপি বিচ্ছিন্ন থাকতে পারে না। আপনি জানেন যে বর্তমান সময়ে এই বিএনপি সংকটটি বলেছেন যে ক্রসফায়ার প্রসঙ্গে আপনারা কোনো, আমি কথা ক্রসফায়ার বলছেন। তো এই যে বর্তমান সময়ের যে সংকটটা, যেমন বিএনপির হাজার হাজার লক্ষ নেতাকর্মী তারা এখনো পালিয়ে বেড়াচ্ছে ঘর ছাড়া। হাজার হাজার মামলা দায়ের করা হয়েছে। যেমন আপনি বলেন যে তারেক রহমানের বিরুদ্ধে একটা মামলা করা হয়েছে, উনি আছেন লন্ডনে।
গাজীপুরে কোথায় বাসে একটা বোমা ফেলেছে, সেখানেও তারেক রহমানকে আসামি করা হয়েছে। তো এইভাবে হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে, অনেকে পালিয়ে বেড়াচ্ছেন, অনেকে জেলে আছেন, এবং শত শত গ্রাম পুরুষ শূন্য, সেখানে পুরুষ শূন্য অবস্থায় পড়ে গেছে। তো এটা হচ্ছে মানে ফ্যাসিবাদী শাসনের এটা হচ্ছে একটা নমুনা। ফ্যাসিজম হচ্ছে, ফ্যাসিমো শব্দ থেকে ফ্যাসিজম এসছে। ফ্যাসিমো হলো ফরাসি শব্দ, মানে ফ্যাসিমো হচ্ছে বল প্রয়োগ করা। তো রাষ্ট্রযন্ত্র দখলের নিয়ে যদি কেউ বল প্রয়োগ করে শাসন ক্ষমতা টিকে রাখে, তখন তাকে প্রতিপক্ষকে প্রতিহত করার জন্য কখনো বিচার বিভাগ, কখনো আইন প্রয়োগকারী সংস্থা এদের ফ্যাসিজমের একটি এদের সংজ্ঞা নিতে আছে হয়। যেটি অত্যন্ত দক্ষিণপন্থী এবং সামরিক তন্ত্র সেখানে বিশেষভাবে থাকে। এটি ফ্যাসিজমের একটি না না, আবিধানিক এটা অর্থ বিভিন্ন আছে ভাবে যেটি। আসতে পারে। এবং যেমন যেমন সামরিক তন্ত্রকে সেটিকে প্রাধান্য দেওয়া হয়। হিটলার ছিলেন ন্যাশনালিস্ট, অথচ ফ্যাসিস্ট ছিলেন। আবার অনেকে ন্যাশনালিস্ট না হয়ে পাপেটেও ফ্যাসিস্ট হতে পারে। এখন কথা হলো যে এটা এক এক দেশে এক রকম অবস্থা হবে। আমি যেটা বলতে চাই যে এই যে বর্তমানে আপনি বললেন যে যে জাসদের মধ্যে বা ক্ষমতাসীন জোটের মধ্যে এই যে রাজনৈতিক যে মানে টানাপোড়েন শুরু হয়েছে, যা দোষারোপ শুরু হয়েছে, এটা কি? রণভাইটা যদিও অন্যভাবে উনি চমৎকার একটা ব্যাখ্যা দিয়েছেন। এটা হচ্ছে শাসক গোষ্ঠীর আভ্যন্তরীণ সংকট। এই সংকটটা এখন নতুন করে আসলো কেন? আমি ৭৫-এর মর্মান্তিক যে ঘটনা, এটা নিঃসন্দেহে সমস্ত দেশবাসী, বাঙালি জাতি সবাই কিন্তু এটাকে গভীরভাবে নিন্দা করে, আমরাও নিন্দা করি। সৈয়দ আশরাফের যে উদ্বেগ উৎকণ্ঠা, তিনি যেটা বলেছেন, অভিজ্ঞ একজন রাজনীতিবিদ এবং সৈয়দ নজরুল ইসলামের ছেলে, উনি বলেছেন সেই ৭৫-এর ১৫ই আগস্টের সময়ে তখনও আমাদের শাসন ব্যবস্থা ছিল, তখন আমাদের দল ছিল, তখন আমাদের সেনাবাহিনী ছিল, রক্ষী বাহিনী ছিল, পুলিশ ছিল, তারপরও এরকম একটা ঘটনা ঘটে গেল। এই ঘটনার মানে পূর্বাপর ইতিহাস, আন্তর্জাতিক ষড়যন্ত্র মুক্ত সে তো আছেই, কিন্তু সবচেয়ে লক্ষণীয় বিষয়টা হলেই যে ১৫ই আগস্টের এই ঘটনার পরের দিন আওয়ামী লীগের তৎকালীন নেতৃবৃন্দ, তাদের কাউকে কিন্তু দেখা যায়নি, তারা কেউ নাই, তারা চলে গেছে। এবং আভ্যন্তরীণ ষড়যন্ত্র যেটা অর্ণভাই বললেন, তার প্রমাণটা হচ্ছে যে যখন ৭৫-এর ১৫ই আগস্টে সেই মর্মান্তিক ঘটনাটি ঘটে ৩২ নম্বর ধানমন্ডি রোডের সেই বাড়ির উপরে যখন রক্তাক্ত অবস্থা, তখন মুস্তাকের মন্ত্রিসভায় যারা শপথ নিচ্ছেন তারা কিন্তু আওয়ামী লীগেরই মানে মন্ত্রিসভার সদস্য ছিলেন। অতএব এই একটা দিক। আর ক্রসফায়ারের কথা যদি আপনারা বলছেন, আপনাদের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে, তীব্র প্রতিবাদ, প্রতিক্রিয়াটা এইটাই আমল থেকেই শুরু হয়েছিল বিষয়টা। না, সেটা এভাবে আনলে হবে না। ক্রসফায়ারটা হচ্ছে, এটা হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। এই ক্রসফায়ার যে এটাকে যতই আইনগতভাবে বলা হোক যে আমরা মানে যাচ্ছিলাম, হঠাৎ করে লাফ দিয়ে পড়লো, পুলিশের উপরে গুলি চালালো, আমরা পাল্টা গুলি চালাম, এই কাহিনী কেউ মানছে না। বর্তমান ক্ষমতাসীন দলের একজন সংসদ সদস্য, প্রশ্ন যে যেটা আপনাদের আমলে যে প্রশ্নগুলো ঘটেছে সেগুলো সম্পর্কে আপনাদের ব্যাখ্যাটা কি আছে? আমাদের আমল আর এই আমল বলে না, যে আমলেই হোক, প্রত্যেকটা ঘটনা যে ব্রিটিশ প্রতিমন্ত্রী কালকে মানে বলে গেল, আমি এই ঘটনাগুলো 2004 সাল পর্যন্ত এখানে যে অনেকগুলো ঘটনা ঘটেছে, স্পষ্ট ব্যাখ্যা আপনাদের কি আছে সেখানে? প্রত্যেকটি ঘটনারই তদন্ত হওয়া উচিত এবং প্রত্যেকটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এটা নিন্দনীয়, এটা মানবতা বিরোধী। কারণটা হচ্ছে যে ইভেন আমি কালকে বলছিলাম যে ইভেন এ ডেভিল মাস্ট নট গো আনহার্ড, হি মাস্ট বি গিভেন অ্যান অপরচুনিটি অফ বিং হার্ড। একজন যদি সে ভয়ঙ্কর একজন সন্ত্রাসীও হয়, তাকে আইন আমলে আনা হোক, তাকে বিচার করা হোক, বিচার করে তাকে ফাঁসি দেওয়া হোক। কিন্তু আজকে যেমন ফজলে নূর তাপস বললেন, এমপি, তিনি বললেন যে হাজারীবাগে যাকে হত্যা করা হয়েছে সে ছাত্রলীগের না যুবলীগের ছাত্রলীগের নেতা এবং সে নিরপরাধ। সেখানে ছাত্রলীগ, যুবলীগ সবাই দাবি করছে সে নিরপরাধ। এবং ফজলে নূর তাপস একেবারে ক্যাটাগরিক্যালি বলেছেন যে এখানে র্যাব তাকে নিয়ে হত্যা করেছে। ৩ জনের বিরুদ্ধে আদালতে মকদ্দমা হয়েছে এবং আদালত সেই মকদ্দমা গ্রহণ করেছেন এবং গ্রহণ করে বিচার বিভাগে তদন্ত দিয়েছেন। তার মানেটা কি? তাহলে এটা এক্সেস করা হচ্ছে। এই ঘটনাগুলো কিন্তু ৭২ থেকে ৭৫ পর্যন্ত হয়েছিল। তখন কিন্তু ৩০,০০০ লোককে হত্যা করা হয়েছিল। এতে সংকট তৈরি হয়। এতে আপনি বলুন, বর্তমান প্রেক্ষাপটটি নিয়ে অনেকগুলো প্রশ্ন উত্থাপন করা হয়েছে, আপনার বক্তব্য। আপনাকে ধন্যবাদ। আমি দুঃখিত যে আমি পরে এসেছি, সুতরাং ঠিক পুরো আমরা দিয়ে দিয়েছি ওর ভিতরে। না, যাই হোক, তবু আমি অন্যান্য যারা আছেন আমি তাদেরকে আমরা আলোচনা করছি জাসদ বিতর্ক এবং ক্রসফায়ার নিয়ে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি। সর্বশেষ যেটা চৌধুরী, ক্রসফায়ার সম্বন্ধে আলোচনা হচ্ছে, খবর কাগজে উঠছে।
আমি যেটা বলতে চাই, আমি যেহেতু চাকুরি করেছি, ম্যাজিস্ট্রেসিতে ছিলাম, যদ্দূর আমি জানি মিস্টার চৌধুরী অ্যাডভোকেট তিনিও জানেন, যতগুলো পুলিশের ফায়ারিংয়ের ঘটনা হয়, ক্রস, স্ট্রেট, রাউন্ড, তদন্ত মানে রাতে বা দিনে বা যে কোনো জায়গায় ম্যান্ডেটরি যে এইটাকে তদন্ত করতে হবে। আমি যদ্দূর জানি এই আইনটা এখনও আছে এবং প্রতিটি ঘটনায় তদন্ত করা হয়, ম্যাজিস্ট্রেট দিয়ে করা হয়, ওখানকার যারা থাকে। এবং লেটেস্ট সিচুয়েশন আমি জানি না, আমি চাকরি ছিলাম 20-25 বছর আগে, নো ফায়ারিং ক্যান গো আনরেকর্ডেড অ্যান্ড আনরেজিস্টার্ড অ্যান্ড আনতদন্ত হিসেবে। সুতরাং সেটা হচ্ছে বলে আমার ধারণা। যদি এখানে আমাকে কেউ কারেক্ট করে আমি জানি না, বিচার বিভাগীয় তদন্ত জাস্ট নট পুট অন রেকর্ড। সুতরাং সেই সেন্সে স্ট্রিক্টলি লিগ্যাল সেন্সে এটা ফুললি কাভার্ড। এখন অন্তর্নিহিতভাবে এর পেছনে কার ষড়যন্ত্র আছে, বাস্তবিক হচ্ছে কি না হচ্ছে, দ্যাট ইজ নট ফর মি টু সে। কারণ আমি মনে করি এটা নানাজন নানা কথাই বলে, এমনকি বঙ্গবন্ধুর হত্যার মতো একটা জঘন্য কাণ্ডকে তাদের মধ্যে অনেকেই ছিলেন আমাদের যারা তথাকথিত বিদেশ বিপরীত রাজনীতি করেন, তারা জাস্টিফাই করার চেষ্টা করেছেন। সুতরাং যার যার অ্যাঙ্গেল থেকে দেখবে, এটা আমি কোনো চ্যালেঞ্জ করার কিছু না। আমি শুধু এইটুকু বলতে পারি, ক্রস ফায়ার এখনো যেখানে যা হচ্ছে সকল ক্রস ফায়ার, প্রত্যেকটা পুলিশ ফায়ারিংয়ের ঘটনা যথাযথ তদন্ত হচ্ছে, রিপোর্ট আসছে, রিপোর্টটা ফাইল আপ হচ্ছে। দ্যাট ইজ হোয়াট মাই নলেজ ইজ অ্যাবাউট ক্রস ফায়ার। আর জাসদ বিতর্ক নিয়ে আপনার কি অভিমত? এগুলা বিতর্কে ওনারা কুশীলভ যে বলেন, অনেকেই আছেন এখানে, ওই সময় ছিলেন, আমি অতটা ঘনিষ্ঠ ছিলাম না, আমি খুব দূরের মানুষ, গ্রামাঞ্চলে বাস করতাম, দূর থেকে যা দেখেছি। বর্তমান প্রসঙ্গে যেটি এসছে, আপনি এটিকে কিভাবে রাজনীতিবিদ হিসেবে কিভাবে দেখেন? না, কিছু কথাবার্তা কখনো এই যে গত 2 দিনে সৈয়দ আশরাফ এবং মাহবুবুল আলম মারিফ সাহেব, সেগুলা প্রেসে যেভাবে এসছে, এবং ওনারা বেসিক্যালি, শুনুন আমি একটা বলি উইথ ডিউ রেসপেক্ট, বাস্তবিক রাজনীতি আর কেতাবি রাজনীতি মানে বেশ কম। বাস্তবিক রাজনীতিতে অ্যাডজাস্টমেন্টের প্রশ্ন হয়, বাস্তবিক রাজনীতিতে টার্নিং অ্যারাউন্ডের প্রশ্ন মানে সবাই করেছেন। যত বড় বড় বাস্তবিক রাজনীতিবিদ পৃথিবীতে ছিলেন, ডানেরও হন আর বামেরও হন, কেতাবি রাজনীতি ঘরে বসে কেতাব ঘেটে পড়ে করা যায়, এবং আই রেসপেক্ট ইট, কিন্তু দুটা মিলবে না। বঙ্গবন্ধু তো কেতাবি রাজনীতিবিদ ছিলেন না আমার ধারণা, উইথ ডিউ রেসপেক্ট। উনি বাস্তবিক রাজনীতিবিদ ছিলেন, সুতরাং তাকে রাজনীতি করতে গিয়ে অনেক জায়গায় অনেক অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে। সেইটাকে অ্যাডজাস্টমেন্ট করার সময় হয়তো কোনো সময় ওভারস্টেপিং হতে পারে, ভুল হতে পারে, বাট ওভারঅল তিনি যে তার মূল উদ্দেশ্য যেটা ছিল তার নিজের দলের বা তার নিজের, আমার ধারণা ইতিহাসের বিচারে বা আমাদের মতো যারা তখন দূর থেকে যারা মানে যারা দেখেছি, তার যে মেন উদ্দেশ্য ছিল বাঙালিকে স্বাধীনতা দেওয়া, বাঙালিকে স্বাধীনতা দেওয়া ছিল তার জীবনের মূল উদ্দেশ্য, সেটা তিনি অর্জন করতে পেরেছিলেন। দ্যাট ইজ তাকে বিচার করার একমাত্র বিষয়। অদ্ভুত ভূঁইয়া, আপনি বলুন কোন বিষয়? আপনার আঙ্গিকে যে বিতর্কগুলো উঠেছে, জাসদ বিতর্ক আছে, আপনাদের দলেরও কিছু সংকট হচ্ছে, ক্রস ফায়ার আছে, যে সমকালীন যে কয়েকটি প্রসঙ্গ উত্থাপিত হয়েছে, এবং তারেক রহমানের একটি মামলা প্রসঙ্গ এসেছে, এই বিষয়গুলো নিয়ে আপনার ব্যাখ্যা কি রয়েছে? এবং আপনার খাগড়াছড়িতে মনে হয় যে সংগঠন নিয়ে একটু টানাপোড়েন চলছে, সেটা আমরা পত্রিকা দেখেছি। সুযোগ দিলে বলবো। জাসদ নিয়ে আমার বক্তব্য হলো, জাসদ বিষয়ে শেখ সেলিম সাহেব যে দাবিটা করেছেন যে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের মৃত্যুর জন্য এনভায়রনমেন্ট ক্রিয়েট করছে জাসদ এবং জাসদ, এ ব্যাপারে আমিও একমত। কিন্তু 71-এর স্বাধীনতা অর্জনের 1 বছরের মাথায় কিন্তু শেখ সেলিম এটিও বলেছেন যে বঙ্গবন্ধু হত্যায় জিয়া মোশতাক আমি আসছি সে জায়গায় আসছি। জাসদ শেখ সাহেবের হত্যার প্রেক্ষাপট তৈরি করেছে, এতে কোনো সন্দেহ নেই আমার বিবেচনায়, এটা আমার ব্যক্তিগত মত। কিন্তু এটাও প্রশ্ন দেখা দিয়েছে এই প্রজন্মের কাছে যে 71 সালে স্বাধীনতা অর্জন হলো, মাত্র 1 বছরের মাথায় 72 সালে জাসদের জন্ম কেন হলো, জাসদের জন্মের প্রয়োজনীয়তা কেন আসলো, জাসদের আবির্ভাব ঘটলো কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। সেই প্রসঙ্গে আমি ছোট্ট একটা উদ্ধৃতি দেব। সেটা হলো 1975 সালের মে মাসে যুক্তরাষ্ট্রের মাসিক পত্রিকা রিডার্স ডাইজেস্ট পত্রিকাটি বলেন, শেখ মুজিব সাহেবের সরকার 2টি বেসামরিক সংগঠনের উপর দাঁড়িয়ে আছে। একটি হচ্ছে তার ভাগিনা শেখ মনির 1 লক্ষ উগ্র একগুঁয়ে যুবকের সংগঠন যুবলীগ, আর একটি হচ্ছে নিষ্ঠুর রক্ষী বাহিনী। এই দুটির উপরে শেখ সাহেব দাঁড়িয়েছে বলেই
জাসদের জন্ম হয়েছে, এই কথাটাই মিন করতে চাচ্ছি আমি। অর্থাৎ 1 বছরের মধ্যে শেখ সাহেবের আমলে দেশের পরিস্থিতি এমন একটা নাজুক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, জাসদের মতো একটি সশস্ত্র ক্যাডার গ্রুপ অথবা গণবাহিনীর মতো একটা বাহিনী সরকারের বিপরীতে জন্ম হওয়ার, আবির্ভাব ঘটার একটা ক্ষেত্র প্রস্তুত হয়েছে। তাহলে শেখ সাহেবের মৃত্যুর জন্য যেমন জাসদ ক্ষেত্র প্রস্তুত করেছে, কথাটি সত্য, ঠিক তেমনি জাসদের জন্মের জন্য শেখ মুজিব এবং আওয়ামী লীগ সাহেব ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছে। এই প্রসঙ্গে আমার বক্তব্য আরো আছে, সেটা হলো ব্রিগেডিয়ার জামিলের স্ত্রী রৌফেল লুঙ্গি, কর্নেল সালাউদ্দিনের জবানবন্দি, শেখ সেলিমের বক্তব্য, এসব একত্র করলে হামলার ওই রাতে সারা রাতে প্রায় কথাবার্তা হয়েছে সেনাবাহিনী বা সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে, বিশেষ করে শফিউল্লাহর সাথে। এবং এই ঘটনার শুরুতেই এরা জানে, মুজিবকে ফোন করে বাইরে আসতে কিন্তু শফিউল্লাহ বলেছিলেন। এবং জামিলের স্ত্রী, যদিও আমাদের শেখ সেলিম সাহেব বলছেন কর্নেল সাপায়াত, উনি সাপায়াত না, উনি কর্নেল জামিলের স্ত্রী সাক্ষী দিয়েছেন। তিনি বলেছেন রাত 3টা থেকে 3টা পরের মধ্যে কর্নেল জামিল মানে তার হাজবেন্ডের কাছে শেখ সাহেব টেলিফোন করেছিলেন যে আমার বাড়ি হামলা হয়েছে, তোমরা আমাকে উদ্ধার করো। তখন কর্নেল ব্রিগেডিয়ার জামিল তাৎক্ষণিক 10-15 মিনিটের মাথায় শফিউল্লাহকে ফোন করেছেন। শফিউল্লাহ এই সাক্ষীটা এখন জীবন্ত সাক্ষী, জামিলের স্ত্রী। তিনি বলছেন শফিউল্লাহ সাহেবের সাথে জামিলের কথা হয়েছে। শেখ সাহেবের কথা হয়েছে কি হয় নাই আমরা এই প্রসঙ্গে গেলাম না, বা আমরা দেখি নাই, কোনো সাক্ষী নেই। কিন্তু জামিলের স্ত্রী জীবন্ত মানুষ সাক্ষী বলছে ব্রিগেডিয়ার জামিল শেখ সাহেবের বিষয়ে শফিউল্লাহর সাথে কথা বলেছে। অথচ শফিউল্লাহ সাহেব বলছেন যে তিনি এই বিষয়ে জানেন না, তিনি সকালে জানেন। শফিউল্লাহ সহ অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা রেডিও স্টেশনে গেছেন এবং খন্দকার মোস্তাকের মন্ত্রী সহভাগী, সেই প্রেক্ষাপটগুলো আমাদের অনেকেরই জানা আছে। কিন্তু আসছে কিন্তু এই ঘটনার পরম্পরায় 2 বছর পরে। তাহলে শেখ সাহেবের হত্যার জন্য শুধুমাত্র কেন জিয়াউর রহমানকে দায়ী করা হচ্ছে? ট্যাঙ্কের উপরে ইনু সাহেবকে দেখা গেছে, তাহেরের ভাই ডিসি। এই প্রসঙ্গে আমি আপনার কাছে ফিরে আসবো। নাজমা আক্তার, আপনি বলুন যে সাম্প্রতিক বিতর্ক এবং যে প্রশ্নগুলো উত্থাপিত হচ্ছে এই প্রসঙ্গে আপনার কি বক্তব্য রয়েছে? ধন্যবাদ আপনাকে। এবং আমি সবার বক্তব্য শুনছিলাম, কিছু কিছু নোট করেছি। প্রথমেই আপনার যে প্রশ্ন ছিল সেটি ছিল হচ্ছে 72 থেকে 75 পরবর্তী 75 সময়টি জাসদের যে ভূমিকা, সেটি নিয়ে ইদানিং যে বিতর্ক হচ্ছে, বিশেষ করে আমাদের আওয়ামী লীগের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম একটি বক্তব্যে বলেছিলেন যে জাসদ ক্ষেত্র প্রস্তুত করেছিল বিধায় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডটা সহজ হয়েছিল। এখন আমরা যে আলোচনা করছি, আলোচনার করার পূর্বে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের ওই সময়টি ছিল 72-75, ওই সময়টি ছিল হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ এবং সদ্য যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ, এবং সেই সময়কার যে অবস্থা, সেই অবস্থার মধ্যে যে জাসদের জন্ম হয়েছিল উনি বলেছেন 72 সালে। এবং কেন জন্ম হলো? তো একটা দেশে একটি দল জন্ম নিতেই পারে, গণতান্ত্রিক রাষ্ট্রের জন্ম নিতেই পারে। এখন জাসদরা হচ্ছে, তারা সবাই জানে যে তারাও মুক্তিযুদ্ধের পক্ষের দল, তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। বাংলাদেশ আওয়ামী লীগও স্বাধীনতার পক্ষের দল, স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে। এখানে মূল বিভেদ সেটি হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এর অভাব ছিল। যুদ্ধ বিধ্বস্ত দেশে সকলের হাতে, প্রায় ইয়াং জেনারেশন সকলের হাতে অস্ত্র ছিল। বাংলাদেশের কোষাগারে একটি টাকাও ছিল না, সারা দেশ বিধ্বস্ত ছিল, একটি কালভার্টও ছিল না। সেই পরিপ্রেক্ষিতে দেশের মধ্যে একটা অরাজক পরিস্থিতি কিংবা মারামারি খুনাখুনি এটা হতেই পারে, এটা সারা বিশ্বের প্রতিটি দেশে, যুদ্ধবিধ্বস্ত দেশে এই ধরনের ঘটনা ঘটে। বিপ্লবের সঙ্গে প্রতি বিপ্লবের একটি সম্পর্ক আছে, সেটি আমরা সবাই যারা পড়াশোনা করেছি আমরা জানি। সেই ক্ষেত্রে জাসদের যখন ভূমিকা ছিল, জনাব শেখ সেলিম সেটাই বলেছেন যে তারা ওই সময় একটি বিশেষ পরিস্থিতি সৃষ্টি করেছিল। নানান ধরনের অকারেন্স থেকে শুরু করে তারা বিদ্রোহ করেছিল, তারা আওয়ামী লীগ সরকারের তখন সমালোচনা করেছিল তীব্র ভাষায়। এখন এটি তো সত্য ঘটনা, তার মানে শেখ সেলিম কিন্তু এটি বলেনি যে জাসদই কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করেছে বা বঙ্গবন্ধুর পরিবারকে, সেটাও কিন্তু সেটা বলেনি। ক্ষেত্র পরিবেশ
তৈরি করা মানে কি এমন হতে পারে যে একটা ফ্যামিলির মধ্যে দুই ভাই মারামারি করে মাঝখানে অন্য তৃতীয় পক্ষ এসে ঘর চুরি করে চলে যায়, এটাকে উনি এটাই মিন করেছেন। আর আপনাদেরকে এটিও বুঝতে হবে যে জনাব শেখ সেলিম কে। জনাব শেখ সেলিমই 1975 সালে 15 আগস্ট তার আপন ভাইকে হারিয়েছেন। তার ভাইয়ের স্ত্রী, তার পেটে সন্তান ছিল 8 মাসের, সেই সন্তান সহ বেগম আরজুমনিকে গুলি করে হত্যা করা হয়েছে। শেখ সেলিম ওই 75 সালের 15 আগস্ট তার আপন মামা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে হারিয়েছেন, মামিকে হারিয়েছেন, 3 জন মামাতো ভাইকে হারিয়েছেন। তার আপন খালাতো ভাই সাইনাবাদের ফ্যামিলির 2.5 বছরের শিশু সন্তান থেকে শুরু করে ওই পরিবারের শেখ পরিবারের প্রায় 18 জন মানুষকে উনি হারিয়েছেন। এবং ওই স্টেজে বসা ছিল ব্যারিস্টার ফজলি নূর তাপস। যখন বক্তব্য চলছিল শোকের মাস, সেই সময় মানুষ আবেগ তাড়িত হয়ে যে কথাগুলি বলেছেন, অবশ্যই তার কিছু বাস্তব ভিত্তি আছে, কিন্তু তার মানে এই না যে এই বক্তব্যের মধ্য দিয়েই এরকম কিছু বলা হয়েছে জাসদ হত্যা করেছে বা জাসদ। এখন আমরা তো জানি যে 80 সালের পর থেকে, প্রায় 82 সালের পর থেকে আমরা জানি যে 14 দল, অর্থাৎ আমরা মুক্তিযুদ্ধের পক্ষের যে রাজনৈতিক দলগুলি আছে বেশিরভাগই বাংলাদেশ আওয়ামী লীগ তাদের সাথে একতাবদ্ধ হয়ে রাজনীতি করছে, দেশ গড়ার জন্য তাদেরকে সকলকে সহযোগিতা নিচ্ছে। আপনারা এটাও দেখবেন যে বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন যে সরকার আছে সেখানে কিন্তু 14 দলের সিনিয়র নেতৃবৃন্দ তারা কিন্তু মন্ত্রিত্ব তাদেরকে দেওয়া হয়েছে, তারা দেশ পরিচালনায় অংশগ্রহণ করছেন। এখন শেখ সেলিম অতি দুঃখে শোকে কাতর হয়ে যে কথাগুলি বলেছেন, আমি আগেই বলেছি তার বাস্তব ভিত্তি ছিল ক্ষেত্র প্রস্তুতের কথা, সেটি একদিকে যেমন সঠিক, আবার আমরা সবকিছু ওগুলি ভুলে আমরা এরকম কোনো অস্ত্র কারো হাতে তুলে দিতে চাই না যে এই একটি বিষয়, এই কথা, এই বক্তব্যটি নিয়ে আমাদের দেশে এখন আবার একটা বিভাজনের সৃষ্টি হবে, আমরা সেটা চাই না। আমরা যেহেতু পরবর্তীতে আমরা একতাবদ্ধ হয়ে রাজনীতি করছি, আমরা দেশ গঠন করছি, আমরা সরকার পরিচালনা করছি, তো সুতরাং কথা ইতিহাস 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 যেটি সত্য সেটি বলতে হবে। তাতে যদি জাসদ মনে করে যে আমাদেরকে ছোট করা হলো, তাদেরও সেটা উচিত হবে না। আর আমাদেরও এটা উচিত হবে না যে আমরা এই একটি মাত্র পয়েন্ট নিয়ে আমাদের এই 14 দলের মধ্যে কিংবা আমাদের এই সরকারের মধ্যে কোনো ভাঙন সৃষ্টি হবে, এটাও আমরা কাউকে করতে দিব না। সেটি সম্ভবত আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি জনাব সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন যে ষড়যন্ত্র আগেও ছিল, এখনো আছে। এই জন্যই বলেছেন, কারণ আগস্ট মাস আপনারা দেখবেন, আগস্ট মাস আসলেই সে হত্যাকারীরা যেন পুনরুজ্জীবন লাভ করে, তারা আবার হত্যাকাণ্ড ঘটাতে চায়। এইটা দেখেছেন আপনারা 21শে আগস্ট, সেই আগস্ট মাস, 21শে আগস্ট, 15 আগস্ট হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, জাতির জনককে তার সপরিবারে নির্মূল করা হয়েছে। 21শে আগস্ট শুধুমাত্র বেঁচে ছিলেন আছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তাকে হত্যার উদ্দেশ্যে 21শে আগস্ট গ্রেনেড হামলা করা হয়েছিল। এবং গ্রেনেড হামলার সাথে কারা জড়িত ছিল, কারা গ্রেনেড হামলা করার সাথে সাথে সেই জায়গাটি একেবারে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করেছেন, আমরা ওখানে উপস্থিত ছিলাম। আমরা যখন দেখলাম লাশ, আপনার কাছে আবার আমরা জনাব হায়দার আকবর খান রণ, বলুন যে উঠেছে এবং আরেকটি বিষয় উঠছে যে ক্রসফায়ারের প্রসঙ্গটি উঠছে, ব্রিটিশ মন্ত্রী বলেছেন যে এটি সঙ্গত নয়, উনি বলতে চেয়েছেন। আসলে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন, যেহেতু দুই আমলেই ঘটনাটি ঘটেছে, অভিযোগ রয়েছে? না, ক্রসফায়ার তো প্রশ্নই ওঠে না, ক্রসফায়ার তো সঙ্গত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। মানে বিচার বহির্ভূত হত্যা, সে ক্রসফায়ারের নামেই হোক, বন্দুক যুদ্ধের নামেই হোক, আর ইদানিং দেখছি গণপিটুনি। আমি একটা সাম্প্রতিক ঘটনার বলি, কয়েক মাস আগে মিরপুরে গণপিটুনিতে 3 জন যুবক মারা গেল। তা ঠিক আছে, হলো, পুলিশের তদন্ত, ময়না তদন্তের রিপোর্টে পাওয়া গেল 54টা বুলেট পাওয়া গেছে। এটা কি? এটা তো এটা তো সবাই বুঝছে ঘটনাটা কি। আমরা বন্দুক যুদ্ধ বলতে, ক্রসফায়ার বলতে বুঝি যে দুই পক্ষের যুদ্ধ হচ্ছে, মাঝখান থেকে বেচারা একজন মারা গেল। বাট দিস ইজ নট দ্য কেস। এটা তো জাস্ট ধরে নিয়ে এসে করা হচ্ছে। মাননীয় মন্ত্রী ঠিকই বলেছেন যে এগুলো তদন্ত হওয়া উচিত বা আইনে আছে, কিন্তু আইনে তাই থাকবে না। ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা হয়েছে, আমি ক্লিন হার্ট অপারেশন থেকে আরম্ভ করি। ধরেন ক্লিন হার্ট অপারেশন, সরি আমি শেষ করবো, আপনি শেষ করেন। ক্লিন হার্ট অপারেশন যেটা করলেন আপনাদের আমলে, ক্লিন হার্ট অপারেশনে আমি আমার জানা মতে আমার পরিচিত একজন ছেলে
নোয়াখালী বাড়ি, উইন নাম, আমাদের পার্টি করে এখনো, একতার সঙ্গেই আছে। একটা স্কুলের ছেলে তখন, তাকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন যেভাবে করেছে, এখন সারা জীবনের দেশে পঙ্গু হয়ে গেছে। এটা তো অনলি কেস। এবং এর চেয়েও খারাপ যেটা, সেটা হচ্ছে যে যারা নির্যাতন করেছে বা তার কারণে হত্যাপন্ত হয়েছে, তাদেরকে করে দেওয়া হলো, কি বলে, ইনডিমনিটি দেওয়া হলো, দায় মুক্তি দেওয়া হলো। এই যে ঘটনাগুলো ঘটছে, তারপরে যেমন ধরেন, আমি তো বিএনপির সাপোর্টার হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, তাদের প্রতি আমি কোনো সহানুভূতিশীল নয়, কারণ ভাবাদর্শগতভাবে আমরা একটা ভিন্ন জায়গায়, একটা বিপরীত জায়গায় আছি। কিন্তু তারপরও ধরেন, হ্যাঁ ঠিক আছে, এটা তো গোপন কিছু না। আমি তো ডেফিনেটলি, বিএনপি আজকে প্রায় মুসলিম লীগের কাছাকাছি চলে গেছে পাকিস্তানে। যাই হোক, সেটা আরেকটা প্রসঙ্গ, সে প্রসঙ্গে আমি আসছি না। হ্যাঁ না, তারপরও যেমন ধরেন সালাউদ্দিন সাহেব, এর ব্যাখ্যাটা কি যে বিএনপি মুসলিমের কাছাকাছি চলে গেছে, বলেই ফেললেন? ব্যাখ্যা আমি দিতে পারি, আমি সুন্দর কথা বলছেন, জি বলেন। না ঠিক আছে, ব্যাখ্যা দিলে আমরা আবার একটু, না ঠিক আছে, আমি একটা থেকে পাল্টা। সালাউদ্দিন, তাকে শিলংয়ে পাওয়া যায়। হোয়াট ইজ দিস? আপনাদের না, রিয়াজ রহমান এই ফরেন সেক্রেটারি ছিলেন, মিনিস্টার বোধহয় ছিলেন নাকি বিএনপি। আমি তাকে চিনি, ভালো হবে না, এমনি মোটামুটি চিনি, ভদ্রলোক মানুষ, পায়ে গুলি খায়, প্রকাশ্যে গুলি খায়, তারপর ভয় চটে সে কোনো কথা বলে না। এগুলো কি? এগুলো সবাই বুঝি আমরা। এবং আজকে সাংসদ, আওয়ামী লীগের সাংসদই বলছে যে র্যাব তুলে নিয়ে গিয়ে হত্যা করেছে, এর নিয়ে বিচারও চলছে। এখন কি ঘটনা, কি হয়েছে না হয়েছে সেটা পরের কথা, কিন্তু এই কথা সত্য যে কিছু না কিছু ঘটনা ঘটেছে। সেই বিএনপি আমলে, আপনাদের আমলে হয়েছে, ক্লিন হার্ট থেকে কি বলে, তারপরে আসলো ক্রস ফায়ার থেকে বন্দুকযুদ্ধ থেকে গণপিটনি। এগুলো দিস মাস্ট বি স্টপড। এটা চলতে পারে না, এটা আইনের শাসন চলতে হয় না, এটার সঙ্গে মানে গণতন্ত্রের সামান্যতম কোনো মিল নাই, এবং এ হলে তো দেশ চলবে না। কাজী ফিরোজ রশিদ, আপনি বলতে চাচ্ছেন, সাপ্লিমেন্ট বলতে পারেন। যে গণতন্ত্রের সাথে তো এটা অবশ্যই ক্রস ফায়ার যায় না, বা এরকম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যায় না, এটা আমরা সবাই, আমরা যে কোনো সাধারণ মানুষ, যে কোনো সবাই এটা স্বীকার করবে। কিন্তু আপনি গণতন্ত্রের সাথে কি একজন একজনকে খুন করে ফেলবে, একজন একজনের সম্পত্তি দখল করবে, সেটাও তো গণতন্ত্রের সাথে যায় না। সেই ক্ষেত্রে তো আপনার যারা মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, তারা ওই জানমাল রক্ষা করতে গিয়েই তো অনেক সময় তাদেরকে এই অপ্রীতিকর ঘটনার মধ্যে পড়তে হয়, জড়িয়ে যেতে হয়। এখন যে কথাটা আসছে, আমাদের সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস যে উক্তিটি করেছেন আরজু সম্পর্কে, হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি, বেসিক্যালি আরজু এই ক্ষেত্রে সম্ভবত যে কোনো কারণে একটি ভুল বোঝাবুঝি আছে। আমরা বলবো আরজু কোনো সন্ত্রাসী ছিল না, কারণ ব্যারিস্টার ফজলে নূর তাপসের এলাকায় কোনো সন্ত্রাসী কেউ কোনো পদে অধিষ্ঠিত হতে পারে না। আরজু ছিল ওই ছেলেটি, সম্ভবত তাকে বলা হয়েছিল সে কিছু চুরি করেছে, ল্যাপটপ অথবা মোবাইল ফোন। সে যেহেতু ছাত্রলীগের সভাপতি, তার মাধ্যমে তাকে ডাকিয়ে আনা হয়েছিল, এবং আরজু ওই ছেলেটিকে কয়েকটি চড় দিয়েছিল, এবং তারপরে স্থানীয় কিছু ছেলে পেলে আরো বেশি করে মেরেছে ছেলেটাকে, এবং ছেলেটা যেহেতু দুর্বল ছিল মারা গিয়েছে। এটা অবশ্যই কাম্য না। কিন্তু আরজু যেভাবে হত্যাকাণ্ডের শিকার হলো, ওই যে এখন যেটা তাপস, ছেলেটি তো মারা গিয়েছে, শিশুটি মারা গিয়েছে। এখন এটার উপরে ভিত্তি করে, এমনি আমাদের তো মাননীয় প্রধানমন্ত্রীর অর্ডার আছেন যে কোনো রকমের অনিয়ম সহ্য করা হবে না, সে যে দলেরই হোক না কেন, যে ব্যাপারই হোক একটা কাণ্ড ঘটে গেছে। কিন্তু তার মানে এই না যে সমস্ত হত্যাকাণ্ডই যে শুধু ইচ্ছা করেই করে আইন শৃঙ্খলা রক্ষাকারী, তাও না। অনেক সময় কিন্তু তারা কিছু কিছু ঘটনা ঘটায় বা ঘটে যায়, সাধারণ মানুষ কিন্তু তাতে আবার অনেক সময় দেখি উৎফুল্ল হয়। যেমন কোনো একটি বড় নাম করা কোনো সন্ত্রাসীকে যদি র্যাব ধরে কিংবা ক্রস ফায়ার দেয়, তখন তো এলাকায় মিষ্টি বিতরণ করা হয়, সেই দিকটাও আমাদের দেখতে হবে। মানুষের এখন হচ্ছে কি, এখন আইনটা কি হবে, আমরা যে বিচারটা কিভাবে পাবো, একটি প্রশ্ন আপনাকে করতে চাই, বিচার আমরা কিভাবে পাবো সেই জিনিসটা আমাদের বিচার ব্যবস্থা করতে চাই। যে সকল ঘটনা আমরা যে দেখে আসছি 2004 সাল থেকে এই পর্যন্ত, যে একই ধরনের ঘটনা কিভাবে ঘটছে, তাহলে যেটা বন্দুকযুদ্ধ কিংবা ক্রস ফায়ার কিংবা সহযোগিতা অস্ত্র উদ্ধারের ঘটনায় মারা গেছে, এটি তো সব সরকারের সময় হয়েছে, এটা তো ওই জাতীয় পার্টির সময় হয়েছে, বিএনপির সময় হয়েছে, নামটা ভিন্ন হয়েছে। এখন এটা
এটা হতে আমরা চাই না যে এটা হোক। স্টোরিটার কথা বলছি আমি, হ্যাঁ। স্টোরিটা একই ধরনের স্টোরি, যে একজন সন্ত্রাসী গেল উদ্ধার করতে গেল অস্ত্র এবং ক্রস প্রায় স্টোরিটার কথা আমি বলতে চেয়েছি। এটা তো এরকমই হবে, এটা বানানো story, কিন্তু আপনি এবার আবার কবিতার যেরকম লেখা যায় না। কিছু কিছু ক্ষেত্রে আবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আহত হচ্ছে, গুলি খাচ্ছে, সেটাও তো দেখা যায়। এখন আমরা আসলে কি এইটার আচ্ছা, আমি বিষয়ে আপনার কাছে ফিরে আসবো, আপনি না আমি ডিফেন্ড করছি আপনার না, কাছে আসবো, কিন্তু আপনার যদি সবকিছু এটি আপনার সময় না একপাক্ষিক বরাদ্দকৃত। ফিরোজ রশিদ, আপনি বলুন বিষয়টি নিয়ে। দেখেন, ক্রস ফায়ার বলেন, অপারেশন ক্লিন হার্ট বলেন, বন্দুক যুদ্ধ বলেন, সবকিছুই হচ্ছে কি কাউকে মেরে ফেলানো, আইন বহির্ভূত ভাবে কাউকে গুলি মেরে মারছে পুলিশ বা র্যাব বা আইন রক্ষাকারী কোনো সদস্যরা। দেশে প্রচলিত আইন দিয়ে যখন দুর্ধর্ষ সন্ত্রাসীদের দমন করা যায় না, পুলিশও তাদের এড়িয়ে চলে, একদম ব্যর্থ, তারা যা ইচ্ছে তাই করবে, তাদের জন্য সমস্ত মানুষগুলো ওই এলাকায় জিম্মি হয়ে পড়ে। রাষ্ট্র ব্যর্থ হলে তারা মরতো না, সরকার ব্যর্থ না, তাহলে তো বিএনপি ব্যর্থ হয়ে যেত। হ্যাঁ, একই কথা। বিএনপির সময় সমানে মারছে। আমি নিজে বলছি যে ডেভিডকে মারলা কেন, কয় যে ডেভিডের মতো সন্ত্রাসীর আনন্দ ওকে রাখলে আর চলতেছে না। 3 মাসে 57 জন মারছে, আমি বলছি সব 3 মাসে থেকে 57 জন, তাহলে কি আমি সরকার বলছি যে ব্যর্থ সব ছিল? থেকে জনপ্রিয় কাউন্সিল কমিশনার ছিল বরিশালের, সরসব জানি খুব রুমি, তাকে ঘর থেকে টেনে এনে, বাথরুম থেকে টেনে এনে গুলি করে মারা হয়েছে বিএনপি আমলে। তো এইভাবে কথা হলো যে এই যে কিছু মানুষকে ধরে নিয়ে পিটিয়ে মারছে, আপনি রাজন হত্যাটা দেখছেন টেলিভিশনে, এটা কি সহ্য করতে পারে যে 3 ঘন্টা পিটিয়ে 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 ছেলেটাকে মারছে? কোন নেতার বিচার করবেন? আমি এখানে আইনজীবী আছে নিতেই রায় চৌধুরী, আমি একটা কথা বলি, এই দেশে বিচার হয়, কোন সরকার করা সম্ভব না। যদি আপনি প্রচলিত আইনে তার বিচার করেন, তা আপনি যাবেন এই যে কোর্টে বিচার হচ্ছে, চার্জশিট পুলিশ দেবে 2 রকম, পুলিশ টাকা কি বাইরে কি করে দিল, দেশের বাইরে চলে গেল, এরপরে তাদের বিরুদ্ধে চার্জশিট হবে, সাক্ষী হবে, এরপরে সাক্ষীও দিবে না তাদের সন্ত্রাসীদের ভয়ে, তাদের টাকা নাই, যারা ভিকটিম তাদের টাকা থাকে না, দুর্বল কি মানুষ মানে। এরপর আমি বলি, আমি বলতে দেন, 100 বার বলবো, যদি আপনার গায়ে ক্যান্সার হয়, ফোড়া হয়, আপনি হোমিওপ্যাথিক ডোজ দেবেন না, তখন এইটাকে কেটে ফেলাইতে হবে। তারপরে ভালো মানুষকে, আপনার জ্বর হয়েছে, সর্দি হয়েছে, হোমিওপ্যাথিক খান না, অসুবিধা কোথায়, এলোপ্যাথিক খান, এত তো ক্যান্সার হয়ে গেছে, এক যা কিছু থেকে ঘর থেকে ডেকে পিটিয়ে মেরে ফেলানো হবে। আপনি খুলনা একটা ছেলে তার গ্যারেজে চাকরি করবে না, তাকে আপনি নজল ঢুকাই দিয়ে পাম্প দিয়ে মেরে ফেলাইলেন, আপনি তাকে কিভাবে বাঁচাবেন? একটা মহিলা, অন্তঃসত্ত্বা মহিলা দাঁড়িয়ে রয়েছে, তাকে গোলাগুলির মধ্যে সে মহিলার গায়ে কেন গুলি লাগবে? সে মহিলার বাচ্চা হয়েছে। এই সন্ত্রাসীকে আপনি বিচার করবেন সুপ্রিম কোর্ট পর্যন্ত যাইয়া, এবং 10 বছর পরে যখন এই তার ফাঁসি হবে, যশোর জেলে রাত্রি 2টার সময় ফাঁসি দিল, কেউ জানলো না কোন বিচার কবে হইলো, 10 বছর আগে ঘটনা তো মানুষ ভুলে গেছে। এখন ওই তড়িঘড়ি করে যদি কিছু লোকের নাম মেরে ফেলানো হয়, হ্যাঁ, আমি চাই যে কোনো পলিটিক্যাল লোক যারা আমার বিরোধিতা করবে তাদের জানি ভিক্টিমাইজ না করা হয়। আর্জুন মতন যারা সভ্য শান্ত, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, তাদেরকে জানি না মারা হয়, কিন্তু যারা সন্ত্রাসী, তাদের জন্য মানুষের কিছু মিসফায়ারও হতে পারে। আরে ভাই, 2টা তো হবে মিসফায়ার। আপনি যুদ্ধের সময় আমরা গুলি করছি, সবগুলি কি লাগছে নাকি? মিসফায়ার হয়েছে না? আপনি কি মনে করেন যে একটা দেশ চালাইতে গেলে, যারা উনি তো চালাই নেই বামপন্থীরা, দেশ চালাইতে হইলে খুব কঠিন, আপনি কি খুব কঠিন। আপনারা তো পরের নৌকে উঠে সারা জীবন নদী পার হইলেন ভাই, নিজে খাওয়া বাইয়ে দেন কি লাগে? যারা দেশ চালায় খুব কঠিন অবস্থা, তারা বুঝে। খালদা জিয়া চালাইছে, সে জানে যে কিভাবে দেশ চালাই গেছে, এখন চালাচ্ছে আওয়ামী লীগ, তারা জানে খুব কঠিন ব্যাপার। এই দেশের 16 কোটি মানুষ, এর মধ্যে যে সমস্ত দুর্ধর্ষ সন্ত্রাসী, একজন সন্ত্রাসীর বিরুদ্ধে কোন সাক্ষী আপনি আদালতে পাবেন না, হয়তো নিতে রায় চৌধুরী আছে, আচ্ছা, তাহলে কেউ পাবেন না। উপায় নাই। আপনাকে একটি প্রশ্ন করতে চাই, দেশ চালাইতে হলে, সাধারণ মানুষকে বাঁচাইতে হলে আপনি সাক্ষী দেন না। আরে মানুষকে আপনি ভোট নেন, আজকে ভোট নেন, এখানে যে ব্রিডিং সেন্টারটি কি বন্ধ করা যায় না? যেমন বলছে কাজী ফিরোজ রশিদ, ভালো কথা, রবীন্দ্র সমিতি আপনি বন্ধ করবেন ঢাকা চুরিকাতি। ব্রিডিং সেন্টার যেটা, যে উৎসমুখ যেটি, এটি কি বন্ধ করার পথ? অবশ্যই করা যায়, অবশ্যই করা যায়। মাদ্রাসায় ভর্তি করে দেন, ওদের সুরে কালাম পরে সবাই ভালো করে দিক। আচ্ছা, আমাকে একটু বলতেন, এটা ডিপেন্ড করে সরকারের সদিচ্ছার উপরে, সরকারের ইস্যুর উপরে। আমি আবার সৈয়দ আশরাফের কথায় চলে আসি। খাই খাই ভাব, খাই খাই ভাব মানে হচ্ছে একটা লুটপাট তন্ত্র, এবং এটা হচ্ছে, এটা বিএনপি আমলেও হয়েছে, এই আমলেও হচ্ছে, এবং এর থেকে, আচ্ছা যাই হোক, আমি আসি
হ্যাঁ, এবং এই যে লুটপাট তন্ত্র, টেন্ডারবাজি, পরের জমি দখল, এবং আনফর্চুনেটলি বলতে হয় যে বিরোধী দলকে বা এইকে করার জন্য নিজের দলীয় মাস্তানদের হাতের পিস্তল তুলে দেওয়া, যেটা খবরের কাগজে ছাপা হয়, দেখা যায়। এই যে তখন যারা, এবং ভোট কেন্দ্র দখল, আমরা দেখলাম তো ভোট কেন্দ্র দখল, তাদেরকে ভোট কেন্দ্র দখলের জন্য এই আপনি নিয়োগ করলেন, তারা কি শুধু ওইখানে বসে থাকবে? আরো দখল করবে পরের সম্পত্তি, টেন্ডার বাক্স, নদী, এমনকি নারী। এবং এর পরিণতি আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে অন্তর্দ্বন্দ্ব। এখানে দেখেন এই যে মাগুরার কথাটা বললেন, মাগুরার ঘটনাটা কি, যে পেটে বাচ্চাটাকে মারা গেল, মানে পৃথিবীর আলো দেখার আগেই সরি মারা গেল, গুলিবিদ্ধ হলো, একজন বৃদ্ধ মারা গেল, গেল। এটা তো ওদের অন্তর্দ্বন্দ্বে, গাজীপুরে নিজে মারা গেল। হ্যাঁ, অন্তর্দ্বন্দ্বে। এবং এগুলো অবভিয়াসলি হতে বাধ্য। আপনি যখনই এই জায়গাটা যাবেন, এখন বলুন যে বিএনপি এটা করেছে, বিএনপি করেছে, তার সঙ্গে সবসময় তুলনা করার দরকার নাই। তাহলে কেন হচ্ছে ঘটনাগুলো? সব আমলেই ঘটনাগুলো হচ্ছে কারণ এই জন্য হবে কারণ বিএনপির নেতৃবৃন্দ বলছেন যে এটা মানে আওয়ামী লীগ করছে, এটা খুবই জঘন্য কাজ করছে, এটা উচিত না, বা এটা সরকার অবস্থা, দেশের সরকার নেই বলে মনে হচ্ছে তাদের কাছে। সুতরাং এই জন্য তাদের, আপনি বলছেন ঠিক আছে, কিন্তু বিএনপি যখন বলে তখন তো তারা তাদের কৃতকর্মের কৈফিয়ত তাদের দিতে হবে। তারা কি কি করেছেন সেটা তারা দেবে। আমি কমপ্লিট করতে চাই দুটো কথা বলে। প্রথম আলো রিপোর্ট আছে রণ ভাই, আপনার আওয়ামী লীগের আমল এই 6 বছরে আর বিএনপির আমলে 3 গুণ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিএনপির আমলে বেশি হয়েছে। আমি আমার কথা না, আমি মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, যিনি রাষ্ট্রেরই মানে এই সরকারি সরকার না হোক মানে এই রাষ্ট্রযন্ত্রের অংশ বর্তমানে, তার দুটো কথা পরপর দুদিন দুটো কথা বলেছেন। একটা জন শিশু হত্যা হচ্ছিল, তিনি বলছেন যে আইনের শাসনের দুর্বলতার কারণেই এই শিশু হত্যা নির্যাতন হচ্ছে। এক, দুই, তার দুদিন পরে তিনি বললেন যে আইনকে মানে ক্ষমতাসীন যারা অনেকে আছে, যাদেরকে আইন স্পর্শ করতে পারে না। ইফ দ্যাট ইজ দ্য কেস, এগুলো চলতেই থাকবে। দর্শক, এই মুহূর্তে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। আলোচনা করছি সাম্প্রতিক রাজনৈতিক বিতর্কে নিয়ে, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গেই থাকুন। সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে, আমাদের ঘোরায় ফেরায় কথা বলার কোনো ব্যাপার না। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সে যে দেশে, পৃথিবীর যে প্রান্তে, যেখানেই হোক না কেন, এই জিনিসটা কোনো সভ্য গণতান্ত্রিক সমাজে এটাকে গ্রহণ করতে পারে না। আমি যেখানেই হোক সে জায়গায় আমি নিন্দা করি। আমেরিকা যে যদি মানে সব জায়গায়, পৃথিবীর সব কেন্দ্রে। এখন কারণটা হচ্ছে কি, যদি আমি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে যদি আমি উৎসাহিত করি আমরা, তাহলে হবেটা কি? এটা নিঃসন্দেহে বলা যায় যে একজন কুখ্যাত, একজন ডাকাত, বা কুখ্যাত একজন নারী লোভী, বা একজন সুদখোর, বা একজন মানে ভূমিদস্যু, একে মেরে ফেললে সে জায়গার মানুষ খুশি হবে, এটা তো ঠিক আছে, আমিও খুশি হব। কিন্তু আমার এই খুশি হওয়াটা তো সমাজের একটা অর্ডারটাকে তো নষ্ট করে দেবে। আজকে সেখানে প্রত্যেকটা ব্যক্তিকে আইনের আমলে আনতে হবে এবং সেখানে বিচার করতে হবে। এখন সেটা হচ্ছে না কেন? হচ্ছে না কারণ হলো আজকে দেশের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়ছে, ডিজঅর্ডার হয়ে গেছে। পার্লামেন্ট এখন অকার্যকর হয়ে পড়েছে, নির্বাচন কমিশন ডিজঅর্ডার হয়ে গেছে, পাবলিক সার্ভিস কমিশন ডিজঅর্ডার, এখানে দুর্নীতি দমন কমিশন এটা ডিজঅর্ডার হয়ে গেছে, এখানে মানে বিচারালয় এটাকে ভিতরে নানান ধরনের মানে এখন এগুলো ঘটছে। এখন অল দি কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনস ইনক্লুডিং দি অ্যাডমিনিস্ট্রেশন হ্যাভ বিন ব্রোকেন ডাউন। এই কারণে এই ঘটনাগুলো ঘটছে। আগে তো এখন এই কারণে আগে বলেন কেন, মানে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন না, বর্তমান সময়ের কথা বলেন না। বিষয়টা হচ্ছে আমি পরম্পরা আমাদেরকে না, ঠিক আছে, এইটাকে শুনে নেন। এখন কথা হচ্ছে যে আমি যেটা বলতে চাই যে প্রত্যেকটি ঘটনার উৎপত্তির একটা কারণ আছে, যে এই সমাজ ব্যবস্থায় যেখান থেকে আপনার, যেমন আমি কালকে বলছিলাম যে একটা ডুবাতে, কালকে মানে চ্যানেল আইতে তাজুল ইসলাম চৌধুরীর সাথে, একটা ডুবা পচা জায়গার থেকে মশা উৎপত্তি হয়। এখন সেই মশাগুলো যদি আমি হাতে তালি দিয়ে মারি, তাহলে কিন্তু মশা নিধন হবে না, মশা আবার উৎপত্তি হবে। তাহলে যে সমাজ থেকে এই জাতীয় মানে সন্ত্রাস, কোন্দল, এই যে রণভাই বললেন যে নিজেদের ভিতরে আভ্যন্তরীণ দলাদলি, টেন্ডারবাজি, ভূমি দখল ইত্যাদি হচ্ছে, সেই জায়গাগুলোকে বন্ধ করতে হবে।
কনস্টিটিউশনটা যদি সাংবিধানিক ব্যাপারগুলো ভেঙে দেয়, সামবডি মাস্ট ব্রিং দি কান্ট্রি ইন অর্ডার। এই সরকার যদি সেখানে ব্যর্থ হয়, সরকারকে পদত্যাগ করতে হবে এবং সেখানে নিরপেক্ষ নির্বাচন দেন, পদত্যাগ করে সেখানে জনগণের ভোটে রিপাবলিক যেটা চায়, এটা হলো পিপলস রিপাবলিক, এটা জনগণের রিপাবলিক। জনগণের ভোট যেখানে নাই, জনগণ যেখানে ভোট থেকে বঞ্চিত, 153 সিট যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে গেল, সেখানে কিন্তু শাসক গোষ্ঠী যাদের পাত তলে মাটি নাই, তারা কিন্তু বাধ্য হয়ে এই কাজগুলো এই কাজটা যাব। জনাব এম এ মান্নান এমপি, আপনি বলুন এই প্রসঙ্গে। সরি, আমাদের অ্যাডভোকেট চৌধুরী যেটা বললেন যে অন্যটা বিষয় নিয়ে এসছে না, সম্পূর্ণ মনে হয় মূল বিষয় থেকে ভিন্ন। এবং না, আমি বলছি যে আপনার যে রাজনৈতিক বক্তব্য শেষে এটা করতে হবে, সরকার ভেঙে দিতে হবে, এটার সঙ্গে সম্পর্ক নেই। আমরা একটা বিষয় নিয়ে আলাপ করছি, উইথ ডিউ রেসপেক্ট টু ইউ, এটা অন্য আলাপ করবো, আপনার মত আমি সম্মান করি। আমরা আলাপ করছি ক্রসফায়ার নামীয় একটা জিনিস, যেটার বৈধতা বা অবৈধতা বা যা নিয়ে আলাপ হচ্ছে। আমি বিরুদ্ধভাবে বলতে চাই, আমরা একটা রানিং গভর্নমেন্ট, আমাদের স্ট্যাচুট বুকস লজ আছে, আপনারা আমাদের পছন্দ করা ব্যক্তিগত ডিফারেন্ট ম্যাটার, কিন্তু আমাদের কাজ করতে হবে অ্যাজ পার দ্য লজ। অনেকগুলো ল আছে, আপনি একমত নন। যেমন আমরা আমাদের দলের দুজন ব্যক্তির স্টেটমেন্ট নিয়ে আমরা শুরু করছিলাম কথাবার্তা, যে ইট ইজ দেয়ার ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত স্টেটমেন্ট। এটা আমাদের রাজনৈতিক দলের কোনো রিটেন বা প্রকাশিত কোনো রেজলিউশন নয়, পলিসি নয়। এটা আমি একজন পলিটিশিয়ান, স্মল পলিটিশিয়ান, আমি তো অনেক জায়গায় অনেক মন্তব্য করি, এর দায়িত্ব কি আওয়ামী লীগের উপরে যাবে? এইটার আমার প্রথম কথা, যে এইটাকে টেনে এইটাকে জাস্টিফাই করার কারণ নাই। আর ক্রস ফায়ার যেটা বারবার বলা হচ্ছে, আর মানে আমার ফিরোজ ভাই বলেছেন যে এক্সট্রিম ওয়েতে গিয়ে যে কিছু লোক না মেরে দিলে কীভাবে চলবো, আই ডোন্ট এগ্রি। উইথ ডিউ রেসপেক্ট টু হিম, উনি ফ্রিডম ফাইটার, দেখেছেন, হয়তো বিরক্ত হয়ে কথাটা বলেছেন। আমি যেটা বলতে চাই, আমরা যে সিচুয়েশন দেশটা চলছে এখন, যে সিচুয়েশনটা ক্রিয়েট করার কিছু এলিমেন্টস এই দেশেই আছে, যারা আমাদের সঙ্গে মোটামুটি একমত নয়, আমাদের সঙ্গে নয়, রাষ্ট্রের সঙ্গে একমত নয়, তারা এটাকে নানাভাবে ইনসাইট করছে। এখন এইটাকে মোকাবেলা করতে গিয়ে আইনের বাইরে আমাদের হাতে কোনো কিছু নাই, আইনটা প্রয়োগ করছে। প্রথমে যেটা বলেছিলাম, প্রত্যেকটা ঘটনা অফ ফায়ারিং, ক্রস ফায়ার বলুন আর যে ভাই বলুন, উই হ্যাড টু এনকোয়ার অ্যাজ পার আওয়ার এক্সিস্টিং লজ। সেটা আপনি এজ এন অ্যাডভোকেট ইউ নো উই আর ডুইং ইট। এখন আপনার আমাদের প্রক্রিয়ার সঙ্গে আপনাদের বিশ্বাস নাই, আস্থা নাই, কথা বলেন, লেট আস আর্গিউ, লেট আস টক ডে আফটার ডে, এইভাবে তো ইভলভ করে যাব। কিন্তু আপনি বলবেন যে এইটা আপনারা ঠান্ডার মাথায় মেরে ফেলতেছেন, বিচার করছেন না, আই ডোন্ট এগ্রি। আমরা বিচার করছি, আপনি বিচারের রায়ে একমত নন, বিচারের প্রক্রিয়াকে আপনি সম্মান করেন না, দ্যাট ইজ ইউর ম্যাটার। বাট আমরা কনসিয়াসলি আমরা মনে করি যে আমরা এজ ফলো করছি। এখন এই আইন যদি পাল্টাতে হয়, আমরা সংসদে যাব, আপনি স্ট্রং পাবলিক অপিনিয়ন সৃষ্টি করেন, আসেন, উই চেঞ্জ দ্য লজ। আর ক্রস ফায়ার বলে যে একটা কথা, ইট ইজ নট অ্যাকসেপ্টেড এনিওয়্যার, এটা মুখে মুখে আপনাদের মিডিয়ার কল্যাণে বা আমরা মুখে আলোচনা নিয়ে আসছি, ইট ইজ নট ক্রস ফায়ার। এইটা হলো ইন সেলফ ডিফেন্স, আমার করার মৌলিক অধিকার আছে একটা, যেটা অনেক ক্ষেত্রে। আর ওই যে বললেন যে নিয়ে যাওয়া হয়, ওই জায়গায় যাওয়ার সময় গুলি খেয়ে মরে যায়, ওকে, কয়েকটা ঘটনা পড়লে মরে, এটা প্রশ্ন আসতে পারে। সুধী সমাজ আপনারা আলাপ করেন, কথা বলেন, উই আর নট ডেফ অ্যান্ড ডার্ড পিপল, আমরা শুনতেছি। কিন্তু বাস্তবতা হলো যে আমাদের রাষ্ট্রের মূল ভিত্তির উপর আঘাত করার চেষ্টা করা হচ্ছে। সো উই হ্যাভ টু ইউজ দ্য লজ টু দ্য এক্সট্রিম পজিশনে গিয়ে। আমাদের রাষ্ট্রের মূল ভিত্তিতে কিভাবে আঘাত করা হচ্ছে? স্বাধীনতার বিরুদ্ধে, দে ডোন্ট ওয়ান্ট বাংলাদেশ টু লিভ। যারা চায় এমন এক বাংলাদেশ যেটা বাংলাদেশ নয়, এর মধ্যে বিশাল রাজনৈতিক দলও আছে যাদের বলা হয়। সরকারের অথবা আমার ভাইদের বক্তব্যে একটা ডাবল স্ট্যান্ডার্ড একটা অবস্থান দেখছি, মানে স্ববিরোধী। আরজু মারা গেল, ফজলুল তাপস বললেন এটা ইলিগেল, অবৈধ, এবং সরকার পক্ষ বললেন যে র্যাবের বিরুদ্ধে মামলা করা দরকার, মামলা করেছে এবং ওইখানকার কমান্ডারকে উইথড্র করেছে। আবার এখন আমার আপা যুবলীগ নেত্রী, যুব মহিলা লীগের নেত্রী, তিনি বলছেন যে এটা জায়েজ, বা জায়েজের কাছাকাছি। আমাকে হত্যাকাণ্ড ঘটতে পারে, নিরাপত্তা বাহিনী ঘটাতে পারে, এটা আপনি বলেছেন, বা আমার ফিরোজ ভাই এবং তদন্ত কমিটি গঠিত হয়েছে, বিচার এটা হতে পারে, বিশেষ ক্যান্সার ফেলে দেওয়ার জন্য বিশেষ বিশেষ কারণ সৃষ্টি করতে পারে। তাহলে দেশের প্রচলিত আইনকে এখানে স্টপ করে দেওয়া উচিত, ড্রপ করা উচিত, যে এটা ফেলিউর, দেশের প্রচলিত লকে স্টপ করলাম, র্যাবের শাসন চলবে, পুলিশি রাষ্ট্র কায়েম করা হোক। আমি আমাদের দায়িত্ব নিয়ে বলছি। দ্বিতীয়ত, আজকে
র্যাব যখন আওয়ামী ছাত্রলীগ যুবলীগের লোককে হত্যা করছে, তখন আওয়ামী লীগের নেতাদের মায় কান্না অস্থির, প্রতিবাদের ঝড় উঠছে। সুশীল বুদ্ধিজীবীরা যেন জোর পেয়েছে, বল পেয়েছে, কণ্ঠস্বর আমার মতো বিশাল করে ফেলছে বুদ্ধিজীবীরা। কিন্তু এর আগে যখন ইলিয়াস আলী গুম হয়ে গেল, সালাউদ্দিন নিখোঁজ হয়ে গেল, কমিশনার ঢাকার কমিশনার গুম হয়ে গেল, আপনার শত শত ছাত্রদল যুব দলের নেতাকর্মী ক্রস ফায়ারে মারা গেল, সরকার পক্ষ বলছে এটা জায়েজ, এটা সঠিক। আমার বক্তব্য হলো, যদি এই হত্যাকাণ্ড ক্রস ফায়ার যদি অবৈধ হয়, তাহলে আপনারা সকল হত্যাকাণ্ডকে অবৈধ বলেন, অন্যায় বলেন। আর না হলে শুধু ছাত্রলীগকে হত্যা করলে, ক্রস ফায়ার দিলে আপনারা বলবেন এটা দোষ, আর বিএনপির গুলোকে হত্যা করলে, যেমন আপনার একটা হিরণ আপনার আমাদের লাকসামের একটা সম্ভাবনাময় একটা শিল্পপতি, একটা ব্যক্তি, সম্ভবত হিরণ, তাকে ক্রস ফায়ার দিয়ে মেরে ফেললো এই যে মেজর তারেক, কর্নেল তারেক, মায়া সাহেবের মেয়ের জামাই, নারায়ণগঞ্জের ঘটনার মতো। সেটা তো বিচার হচ্ছে। এই যে ঘটনা, ওই ঘটনাতে সরকার পক্ষের কারো একটা আক্ষেপ, অনুশোচনা অথবা আমরা আশা করি নিন্দা জানানো উচিত ছিল। আমরা এখন আরজুর হত্যাকাণ্ডে নিন্দা জানাচ্ছি, আরজুকে যারা মারছে এটা নিন্দা জানাচ্ছি। আমি আশা করছি সরকার পক্ষেও আমাদের উপর যে হত্যা চলছে, সরি আমি এটা বলতে, আপনি জানেন কিন্তু ইউ আর নট এ প্লেয়ার, আপনারা তো খেলাতেই নেই, আপনারা গ্যালারিতে বসে স্কোর করবেন। নো, দ্যাট ইজ ভেরি রং। আপনারা সংসদে আসবেন না, ভোটের দিকে আসবেন না, তখন আপনারা চাচ্ছেন দেশ চালাতে ফ্রম আউটসাইড বাই শাউটিং, এটা হবে না। নো লোকাল স্ট্যান্ডিং, আপনাদের লোকাল স্ট্যান্ডিং মতো কথা বলছেন, নট মানে বিএনপি নেতার মতো। উই উইল নট টক উইথ ইউ। বিএনপির সময় এই কাজগুলো কথাই বলবো, আর আপনি এমন ভাবে বলছেন যে আপনি বাংলাদেশের সুশীল সমাজের, সুশীল সমাজ থেকে বলেন বিএনপি বলে বললে আমার আপত্তি আছে। ইউ আর নট এ প্লেয়ার ইন দ্য গেম। যে খেলায় আমরা এখন আছি পার্লামেন্টারি সিস্টেমে, সংসদে আপনি নাই, ওই শুনে টক হইতো। আপনারা যদি আপনাদের অধীনে নির্বাচন করেন যাবে কিভাবে কথা বলবো? আপনারাই তো ছায়ার সঙ্গে তো কথা বলা যায় না। আপনারাই নিরপেক্ষ নির্দলীয় কথাটা শুনি, আপনি বলুন। তো যেটা বলছিলাম, অতএব ক্রস ফায়ার সবসময় নিন্দনীয়, আমাদের দেশের আইনের আওতায় বিচার করতে হবে। আরজুকে হত্যা করেছে এটা আমরা নিন্দা জানাচ্ছি, যদি আমরা সকল হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছি। আমাদের যে নিরীহ লোকগুলোকে মেরে ফেললো, আমাদের এই যে রামপুরে একটা ছাত্র দলের নেতা, সম্ভাবনা একটা ছেলে, এই যে ছেলেটাকে যে তার মানে একটা শিশু সন্তান থাকা অবস্থায় নৃশংসভাবে তারা হত্যা করেছে, তার এখানে 30-40টা গুলি পাওয়া গেছে। এত ফায়ারের বিষয়টি, অতএব আমি বুঝাতে চাচ্ছি যে এই ক্রস ফায়ার কোনোভাবে সহ্য করা যায় না এবং এটা মেনে নেওয়া যায় না। আমি বললাম যে অদূত ভাই অনেক সুন্দর কথা বললেন। ক্রস ফায়ার আমি স্পষ্ট করে বলতে চাই, কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পক্ষে আমি না, বিপক্ষে। আমি যেটা বলেছি বাস্তব অবস্থা এবং মানুষের চেতনা, মানুষের বিশ্বাস এবং মানুষ কিসে খুশি হচ্ছে কিসে অখুশি হচ্ছে সেটি। আর আমরা এমন বলিনি, সারা বাংলাদেশে অনেক ছাত্রলীগ বলেন, অনেক যুবলীগ বলেন, অনেকেরই প্রাণ গেছে আপনাদের মতে, এবং যারা অন্যায় করেছে তাদের বিচার হচ্ছে। আপনাদের সময় বিচারের সংস্কৃতিটাও ছিল না। আপনারা যখন ক্ষমতায় ছিলেন 21,000 আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করেছিলেন, আপনারা সে বিষয়ে একবারও বলেন না। আপনাদের সময়ে কি না 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 এটা কেন কেন আপনারা যা করেছেন সংখ্যা না না আপনারা কাল্পনিক সংখ্যা না, আমাদের এর তথ্য আছে। আমাদের আমলে বিএনপির লোককে হত্যা করেছে র‍্যাব, কোনো আওয়ামী লীগের লোককে হত্যা করা হয় নাই। হ্যাঁ, সব মানে আওয়ামী লীগের লোকই বেশি করা হয়েছে। বেগম খালেদা জিয়া আমাদের ফরিদপুরে বিএনপির খারাপ লোক না 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 এখন কারা হচ্ছে, আপনি বললে খালেদা জিয়া বিএনপির লোককে হত্যা করছে, তাকে থামিয়ে দিয়ে আমি এটা ভালো কাজ করছে, ভালো কাজ করছে। এখন আবার আওয়ামী লীগের লোক যারা বেশি বাড়ছে তাদের আপনি গণহারে বললেন যে আমরা নাকি সব ছাত্রলীগ যুবলীগের ব্যাপারে আমরা শুরুই করে নাই, মাত্র 2 জন হত্যার পরে সারা দেশে হাহাকার হয়ে গেছে। আপনারা যে অন্যায় অনিয়ম দুর্নীতির কথা বলেন, আপনাদের নেতা জনাব মওদুদ আহমেদের বই তো আপনারা পড়েছেন নিশ্চয়ই, পড়েছেন না? তো উনি ওই যে ওনার বই যে এটা বাংলাদেশ ইমার্জেন্সি অ্যান্ড দ্য আফটারম্যাথ, উনি 2007-8 গ্রন্থে লিখেছেন বিএনপি সরকারের অপশাসন, বিএনপি নেতাদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ,
যুদ্ধাপরাধীদের দায়ে অভিযুক্ত জামাতের সঙ্গে মিত্রতা, বিএনপি সরকারের কিছু মন্ত্রীর সম্পৃক্ততায় জঙ্গিবাদের উত্থান, প্রধানমন্ত্রী অর্থাৎ বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যদের নামে হাওয়া ভবনের ক্ষমতা, প্রভাব ও দুর্নীতি এবং 2006 সালে তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিতর্কটির সমাধানে ব্যর্থ হয়ে ইয়াজউদ্দিন আহমদকে দায়িত্ব দেওয়ায় বিএনপির কাছ থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছিল। যত দুর্নীতির খতিয়ান ব্যারিস্টার মওদুদ আহমেদ বইয়ে পড়লে আপনাদের কাছে এই হত্যাকাণ্ড নিয়ে, মায়াকান্না, দুর্নীতি নিয়ে কথা বলা, এইগুলি নিয়ে আপনাদের মুখে শোভা পায় না। আর রণভাই বলছেন উনি বিজ্ঞ মানুষ, ওনারা আমাদের মানে সমাজের কাজী ফিরোজ রশিদ, আপনি বলুন যে জাতীয় পার্টির এমপি হিসেবে এই দুই পক্ষের যে বিতণ্ডা চলছে বা ব্যাখ্যা চলছে, ব্যাখ্যার বাইরে আপনার কি আছে? স্পষ্ট যে আজকে আমি কথা বলতেছি, আমরা একটু মনোযোগ দিই, কথা বলছি, নাই শুনতে পাচ্ছি না। আমাদের রাজনীতিবিদরা এখন খুব সংকটে আছে, সব দলেরই। যারা যখন ক্ষমতা থেকে অন্য দলের রাজনীতিবিদদের ঢালাওভাবে চুরি মামলা, মোবাইল চুরি মামলা, কাপ চুরি মামলা, জুতো চুরি মামলা দিয়ে শেষ করে দেয়, দুর্নীতি মামলায় অসংখ্য। আবার ওই দল যখন ক্ষমতা আসে ওই দলের নামে দেয়, অর্থাৎ কোনো রাজনীতিবিদ আনটাস্ট নাই, কারোর মধ্যে মামলা নাই এমন কেউ বলতে পারবে না, প্রধানমন্ত্রী থেকে শুরু করে একদম নিচতলা পর্যন্ত। সেই কারণে মুশকিল হচ্ছে কি যে এখন রাজনীতিবিদদের শ্রদ্ধাবোধ নেই। পাকিস্তান বলে যখন জেলে গেছি তখন বলতো রাজবন্দী, ওনার নেতা মনি সিংয়ের সাথে জেল খেটেছি, মণিকেশ্বর সেন, জিতেন ঘোষ, সবার সাথে জেল খেটেছি। আমরা জেলে ঢুকেছি, ডিপিআর অ্যারেস্ট করছে, বলছে রাজবন্দী এসছে। এখন একজন মন্ত্রী, সাবেক মন্ত্রী যখন যায় কয়ে যে চোর আসছে, অর্থাৎ তার কোন মামলা যায়? চুরি মামলা যায়, কোন ভালো মামলা না। এইভাবে দিতে দিতে এই দেশে কোনো ভালো রাজনীতিবিদ খুঁজে পাওয়া যাবে না। সেই জন্য করে কি ওই যে কিছু সুশীল আছে তারা খোঁজে, কয়ে যে আমরা হইলো ভালো, কারণ আমাদের সাথে আজ পর্যন্ত চাঁদের দেশে বাস করি, কোনো লোকের দেখা শেখাতে হয় নাই। যে লোকের সাথে লোকের দেখা হয় না সে তো খারাপ লোক না। আমাদের কাছে এই যে রাতে একটার সময় বাড়ি ফিরে যাবো, একবার নিচে তিনজন আছে, কি ব্যাপার? দিনে আপনার 3 বার খোঁজ করে পাইনি, এখন তো বাইজান রাইতে পাই গেলাম, আমরা সাইন করে দেন কাগজে, ফোন করে দেন 10টা। আমাদের জন্য ঘর খোলা থাকে, যারা রাজনীতি করি, এখানে যারা রাজনীতিবিদ আছে সারাক্ষণ রাজনীতি করি, আমাদের জন্য দরজা খোলা রাখতে হয়, নারী রাজনীতি করা যায় না। আর ওই যে সুশীল 111 যারা আসলেন তারা এই দেশে কোন কাজে কান লাগছে দেখেন। এই সুযোগটা নিয়ে রাজনীতিবিদদের আজকে এই যে কামড়াকামড়ি ঠেলাঠেলি, একে অপরের বিরুদ্ধে কথা বলা, এইটার সুযোগটা কিন্তু ওরা নেয়। এর চেয়ে ভালো দেশে থাকতে হলে আমাদের চাঁদের দেশে থাকতে হবে। 16 কোটি মানুষ যেখানে হাত দেবে নাই নাই খাই খাই, এই যে অবস্থা, এর মধ্যে যে দলই ক্ষমতা আসুক, সে বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক, আরেক দল আসুক। কক্সবাজার আমি গেছিলাম কয়েকদিন আগে, আমাদের ডিস্ট্রিক্ট জাজ সাহেব বললেন যে 60,000 মামলা আছে বিচারাধীন, আমাদের জাজের সংখ্যা কম, রাত 9টা পর্যন্ত কোর্ট করি, এরা শেষ করতে পারবো না। শুধু ফাঁসির মামলা যেখানে যাদের ফাঁসি দেওয়া যায় 300 মামলাই আছে আমার কাছে প্রায় 15,000। নারী নির্যাতন, নারীদের নির্যাতন করে হত্যা করছে এই মামলা আছে। তা আমরা কিভাবে এই বিচারগুলো করব? যে বলেন যে বিচার কইরা করবেন, মাত্র হয়তো 8 যুগে ভুলে একটা হইতে পারে, একটা কেস 2-1টা হতে পারে, কিন্তু যখন এই যে 3টা মরার পরে এই দেশে কিন্তু এখন পিটিয়ে মারার প্রবণতা কমে গেছে। ওই যে ছেলেকে রাজনকে মেরে ফেললো, খুলনা মেরে ফেললো, আরেকজন বললো, একটার পর একটা। এখন কিন্তু এটা কমে গেছে, মনে করছে যে আমরাই একমাত্র এই দেশে সন্ত্রাস করার লাইসেন্স পাই নাই, একদম সরকারি লাইসেন্সদারি লুকিয়ে আছে যারা আমাদের দমন করতে পারে, নাহলে তো তারা বেপরোয়া হয়ে গেছিল। এইটার বিরুদ্ধে কথা বলা মানে এই মুহূর্তে এই সন্ত্রাসীদের উস্কে দেওয়া। আইনের শাসন, আইন কার জন্য? আইন দুর্বলের জন্য আইন না, সবলের জন্য আইন। বর্বমকুল রাখতে পারে কারা? এই সমস্ত টাকা পয়সা চুরি ডাকাতি করে যারা করছে তারা। 10 মামলা আসামি ঢাকা শহরে, 10টা খুনের মামলা আসামি, সে তো জামিনে বাইট করে দিয়েছে এই উকিল সাহেবরা। আর যাদের খুন করে তারা কিন্তু দাঁড়িয়ে ঘুরে টায়ার্ড হয়ে পড়ে, তারা যাই না ভয়তে। এরপরে খবর দেয় যে এরপরে যদি সাক্ষী দিতে যাও তোমার ফ্যামিলি সহ ধ্বংস করে দেবো। একজনের বিচার হয় না, এদের বিচার কি করবে? সেই জন্য দেখেন, ভালো চাঁদের দেশে তো বাস করা যাবে না, এই দেশে বাস করতে হবে এবং এই রাজনীতিবিদ দেশ চালাবে। আজকে যদি খারাপ বলেন ভালো বলেন, আমরা দেশ চালাবো। অতএব আমি আশা করি, আমরা জাতীয় পার্টির কথা স্পষ্ট যে আমরা আশা করি যে দেশটা সবার, দলাদলি এখন কমাই দিতে হবে। 5 বছরের জন্য একটি সরকার আসে,
আপনার ভালো কাজ করুন, ভালো ভালো কথা বলুন, আবার আসবেন, কিন্তু এমন কোনো কাজ করবেন না যাদের এই দেশে কোনোদিন লোকে চেনেও না জানেও না, হঠাৎ করে কয় কি যে আমি তো উনি লোকটা কেটা, লোকটা ভালো, আপনার কাছে তবে আমরা চিনি না, উনি বিশ্ববিদ্যালয়ে ছিলেন। এক ধরনের সামাজিক অস্থিরতা মাঝে মধ্যে তৈরি হয় বড় ধরনের, আমরা দেখতে পাই। এবং এটি কি মনে করেন যে রাজনৈতিক সংকট, যেটা ফিরোজ রশিদ বলতে চাইলেন যে মামলার ব্যাকলগ আছে, নানা রকম সংকট রয়েছে, এবং এক ধরনের সামাজিক অস্থিরতা আমরা গত কয়েক মাসে লক্ষ্য করলাম, শিশু নির্যাতন, নারী নির্যাতন, নানা, এটি কি মনে করেন যে জাতীয় রাজনীতির সংকট, বা এর কারণটা কি? না, জাতীয় রাজনীতি ওইভাবে না, কিন্তু আমি যে কথাটা একটু আগে এই মানবাধিকার কমিশনের চেয়ারম্যান যেটা বলেছেন, যে শিশু হত্যার ক্ষেত্রে স্পষ্ট বলেছেন যে আইনের শাসনের দুর্বলতার কারণে এটা হচ্ছে। এর মধ্যে ঘটনাগুলো আছে। এবং আমি যখন আমার নিজের দলের মাস্তানদেরকে লেলিয়ে দিই কিছু করার জন্য, তখন অ্যাকচুয়ালি আমি কিন্তু অরাজকতা সৃষ্টি করি। সেটা কেবলমাত্র রাজনীতির ক্ষেত্রে নয়, অর্থনীতির ক্ষেত্রেও কিন্তু আমরা একদিকে বলছি অনেক অনেক ডেভেলপমেন্ট হচ্ছে ইত্যাদি ইত্যাদি, সেগুলো আরেক প্রসঙ্গ, কিন্তু অর্থনীতির ক্ষেত্রেও এই যে টেন্ডারবাজি বা এই যে ধরনের দখলদারিত্ব, এইগুলো কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রেও একটা নেতিবাচক প্রভাব ফেলে, এবং সামাজিক ক্ষেত্রে একটা অস্থিরতা, অস্থিতিশীলতা এবং একটা খুব খারাপ ব্যাপারটা এসে দাঁড়ায়। এবং আমি লাস্টে যেটা বলতে চাই সেটা হচ্ছে সৈয়দ আশরাফ যেটা বলেছেন তার সঙ্গে খানিকটা আমি একমত হয়েই বলতে চাই যে এইরকম ক্ষেত্রে আমি মনে করি না যে 15ই আগস্টের মতো এরকম একটা ট্র্যাজিক ঘটনার রিপিটেশন হবে, বাট এইরকম অবস্থা কিন্তু ষড়যন্ত্রকে প্রভাবিত, ষড়যন্ত্রকে ত্বরান্বিত করে বা ত্বরান্বিত করে, ষড়যন্ত্রের ক্ষেত্রে নিতারাই চৌধুরী, এ ব্যাপারে আমাদের সকলেই উদ্বেগ হওয়া দরকার। আমি মানে রণবের সাথে সুর মিলিয়েই আমি একটু সাপ্লিমেন্ট করতে চাই। সেটা হলোই যে যখন সমাজে বা দেশে যখন রাজনীতি অনুপস্থিত থাকে, মানে রাজনীতি ঠিকমতো কাজ করছে না, তখন ষড়যন্ত্র থাকে। রাজনীতি মানে গণতান্ত্রিক রাষ্ট্রে গণতন্ত্রের জন্য স্পেস দেওয়া উচিত। যখন আমার বিরোধী দলের কাউকে কথা বলতে দেওয়া হচ্ছে না, মানববন্ধন করতে দেওয়া হচ্ছে না, এক জায়গায় 5 জনকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না, মিটিং করতে দিচ্ছে না, মিছিল করতে দেওয়া হচ্ছে না, তার মানে সেখানে লিবারাল ডেমোক্রেসিকে প্র্যাকটিস করতে দেওয়া হচ্ছে না। লিবারাল ডেমোক্রেসি যেখানে প্র্যাকটিস না হয়, সেখানে অটোমেটিক্যালি আপনার এই জাতীয় সন্ত্রাস, জঙ্গি, অমুক তমুক এগুলো বাড়তে থাকে। এগুলো একটা দিক। আর আরেকটা দিক হলো যে সমাজে উনি যেটা বললেন যে সৈয়দ আশরাফের সাথে আমি একমত, এই যে যখন খাই ভাব, লুটপাট, অমুক তমুক হয়, তখন একটা অর্থনীতিতে একটা লুটেরা পুঁজির মানে জন্ম হয়, লুটেরা পুঁজি সৃষ্টি হয়, ঘুষের পুঁজি, লুটের পুঁজি। এই লুটেরা পুঁজির মানে ভয়ঙ্কর দিকটা হচ্ছে, এটা রণবাই খুব ভালো ব্যাখ্যা দিতে পারবেন, কারণ উনি একজন মানে বাম বুদ্ধিজীবী মানুষ। এই লুটেরা পুঁজি সমাজে একটা অস্থিরতা সৃষ্টি করে। আমি বাজারে গেলাম, 1 কোটি ভালো কই মাছ, গোপালগঞ্জের বিলের কই মাছ, সেটা দেখে আমার মানে লোভ হলো, আমি কিনবো। একজন ঘুষখোর বা একজন লুটেরা, যার দাম হলো 2000 টাকা, সে 10,000 টাকা কিনে নিয়ে গেল। তো এই যে ইমব্যালেন্স সৃষ্টি হচ্ছে, হ্যাঁ, এটা বৈষম্য, এতে সমাজে লুটেরা পুঁজির ফলে যেটা লুটেরা পুঁজির ফলে, সেজন্য আজকে সমাজে ব্যাপকভাবে লুটপাট বেড়ে গেছে। যেমন আপনার কুইক রেন্টাল থেকে যে লুটপাটটা আরম্ভ হলো, মানে সরকারের ভর্তুকি দিতে দিতে আপনার 14 টাকা দিয়ে তাদেরকে দিতে হবে। তাদের কাছে আমি সরকার এইটা কিনে ন্যাশনাল গ্রিডে যখন আমি বিদ্যুৎ প্রতি ইউনিট নেব, তার দাম পড়ে যাবে প্রায় 14 টাকা, মানে কথা। কিন্তু এটা আবার গ্রাহকের কাছে বিক্রি করবো আমি 5 টাকা 6 টাকা। যে মাঝখানে যে ভর্তুকিগুলো দিয়া এবং কিছু লোককে এই যে লুটপাট করার সুযোগ করে দেয়া, যদিও আমাদের খুশির ব্যাপার যে আমাদের পদ্মার উপরও কিছু লোক আছে যারা এই লুটপাটের সুযোগটা পাচ্ছে, কিন্তু এই লুটের হয়েছে। যেমন আপনার শেয়ার বাজার থেকে হাজার হাজার লক্ষ কোটি টাকা লুটপাট করে নিয়ে যাওয়া হলো। যেমন সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো, এই যে বেসিক ব্যাংকে আমাদের আব্দুল হাই বাস্তু খুব মানে নিরীহ গবেষণা মনে আছে, ফিরোজ ভাই, সে পার্লামেন্টের মেম্বার ছিল, সে যে এত বড় ভয়ঙ্কর একটা মানে ডাকাত, সে বেসিক ব্যাংকে যে কি করে ফেলেছে। বেসিক ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, এখন অর্থমন্ত্রী সাহেব আছেন, এখন এইভাবে যদি লুটপাট চলতে থাকে সমাজের প্রতিটি ক্ষেত্রে, তার প্রভাব রাষ্ট্র জীবনে পড়বে, যুব সমাজের মাঝে পড়বে। কারণ রাজনীতি হচ্ছে অর্থনীতির নির্যাস। পলিটিক্স ইজ দ্য কনসেন্ট্রেটেড এক্সপ্রেশন অফ ইকোনমি। অর্থনীতি যা, তারই প্রভাব সমাজে, মূল্যবোধে, ধ্যান ধারণায়, রাজনীতিতে, সংস্কৃতিতে এইটা পড়তে বাধ্য হবে। সেটাই
সমাজকে মানে বেসিক স্ট্রাকচার বলতে চেয়েছেন। বলবো জি, এক মিনিট বলুন, তারপরে আমি জনাব এমানের কাছে আসবো। যে উনি বললেন গণতন্ত্রের কথা, কিন্তু 21শে আগস্ট যে হত্যাকাণ্ড আপনারা ঘটানোর চেষ্টা করেছিলেন, প্লিজ সামনে এগোন। সেই হত্যাকাণ্ডটি কোন গণতন্ত্রের সংজ্ঞার মধ্যে পড়েছিল? 21শে আগস্ট আমরা ঘটাই নাই। আপনাদের সময়ে সারা আগস্ট আমরা ঘটাই নাই, আপনারা দলে মাসে করেছেন। এটা আবার আপনি সে একই কথা বললেন। 21শে আগস্ট কারা করেছিল সেটা আপনারা ভালো করে জানেন। 21শে আগস্ট জজ মিয়া নাটক কে সাজিয়েছিল, কারা সাজিয়েছিল, হাওয়া ভবনে কাদের সাথে তারেক জিয়া কাদের সাথে মিটিং করেছিলেন, তাদেরকে কি নির্দেশ দিয়েছিলেন, এই সমস্ত সকল আপনারা এই জিজ্ঞাসাবাদে সকল তথ্য এসেছে। এবং আপনারা 21শে আগস্টে আমাদের বঙ্গবন্ধু এভিনিউটা পরিষ্কার করে ফেলেছিলেন ধুয়ে, যাতে কোনো আলামত না পায়। আপনারা এগুলি করেছিলেন। আপনাদের সময়ে 17 আগস্টে 500 জায়গায় একদিনে বোমা বিস্ফোরণ হয়েছিল। এটা গণতন্ত্রের কোন নমুনা? এটা তো 111 হতো না। না না, এই 111 এইগুলি করেছেন কেন? এইগুলি তো আপনাদের সময় হয়েছে। খুনের রাজনীতি বলেন। এই যে আপনি জনাব শেখ সেলিমের বক্তব্য নিয়ে আপনাদের এত উষ্মা প্রকাশ করছেন, জাসদকে আপনারা সমালোচনা করছেন, কিন্তু জিয়াউর রহমান যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জড়িত এটাও তো আমাদের শেখ সেলিম ভাই বলেছেন, এবং সেটা যথেষ্ট তথ্য প্রমাণ আছে। উনি জানতেন, উনি স্বাধীনতা বিরোধী চক্র কিংবা উনি বঙ্গবন্ধুর খুনিদেরকে উনি প্রশ্রয় দিয়েছেন। উনি তারা ওনার কাছে অর্ডার চাইতে গিয়েছিল বঙ্গবন্ধু হত্যা করার ব্যাপারে। উনি তাদেরকে বলেছেন তোমরা যাও, পারলে করে আসো। তো এটি কি একটু প্রচ্ছন্ন সমর্থন? এটা উনি করেছেন। উনি বঙ্গবন্ধুর খুনিদেরকে উনি যাদের বিচার না হয় সেই জন্য ইন্ডেমনিটি দিয়েছেন, আইন পাশ করেছেন সংসদে। উনি যুদ্ধ অপরাধীদের যারা কারাগারে ছিল 11,000 তাদের মুক্ত করেছেন। উনি যুদ্ধ অপরাধী রাজাকারদের জামাত ইসলামকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। উনি কি না করেছেন? বাংলাদেশে যে মৌলবাদের রাজনীতি প্রতিষ্ঠা তো জিয়াউর রহমান করেছেন, খুনের রাজনীতি জিয়াউর রহমান করেছেন। এবং বঙ্গবন্ধু শেখ সেলিম ঠিকই বলেছেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমান জড়িত ছিল। এবং আপনারা হত্যাকাণ্ডের আরো কথা বলেন, আপনারা মামলার কথা বলেন, হাজার হাজার গাড়ি ভাঙচুর করবেন, 300-র উপরে মানুষকে হত্যা করবেন, ওই 222 জন আর 51 জন। না না, তাতে মামলা হবে না। আপনি কয়েক হাজার গাড়ি ভাঙচুর করবেন, এক একটা গাড়ি ভাঙচুরে কতজন আসামি হবে? আসামি হবেন না? আপনি গাড়ি পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করবেন, আসামি হবেন না? রেল লাইন আসামি হবেন না? নিশ্চয়ই আসামি হবেন। আমরা চাচ্ছি মান্নানের কাছে। প্রথমে যেটা বলা দরকার, অ্যাডভোকেট চৌধুরী যে বললেন শেয়ার বাজার, বারবার এটা ফিরে আসে। এখন সর্বশেষ ঘটনা শেয়ার বাজার কোথায়? বেইজিং। বেইজিং উঠতি বৃহত্তম মার্কেট, লেফটিস্ট, অলমোস্ট কমিউনিস্ট, ইফ নট ফুলি কমিউনিস্ট। সেখানে কি আমরা করছি কি এগুলো? হু ইজ ডুইং ইট? তার মানে শেয়ার বাজারের চরিত্রের মধ্যে, প্লিজ লেট মি ফিনিশ, শেয়ার বাজারের চরিত্রের মধ্যে এটা বৈশিষ্ট্য আছে। বেইজিংও হতে পারে, ওয়াল স্ট্রিটে হতে পারে, আমার এখানেও হলে তখন এটা আমি চিনি নি। এগুলো প্লিজ বাস্তব দেখে বলুন। 1 নম্বর, আপনি বলছেন বাজারে 2,000 টাকা কৈমাল দামাদামি করছিলেন, 10,000 টাকা নিয়ে এগুলো আপনি বলেন তারা ঘুষখোর। হাউ ডু নো হিজ ঘুষখোর? ঘুষখোর নাও তো হতে পারে। এই যে আপনি অ্যাসিউম করে ধারণা করে দোষ দিচ্ছেন, এই লজিকটা আমাদের বেলায় বা আপনি এদের বেলায় আপনি ইউজ করেন, এইটা আমাদের সেটার প্রবৃত্তি। বিভিন্ন দেশে এই বায়ার যে সত্যি একজন ঘুষখোর ছিল, আমি জাস্ট ডিউ রেসপেক্ট টু ইউ, হতে পারে না হতে পারে, এইটা বলা ঠিক না। তার যেটা আমি বলতে চাই, শেষ কথা, আমি সময় দিব না আর কি। বর্তমান যে সিচুয়েশন নিয়ে আমরা আলাপ করলাম, আমাদের দেশের খাই খাই যেটা বলা হচ্ছে বারবার, এটা ভেরি পপুলার এক্সপ্রেশন। গরিব রাষ্ট্র, সম্পদের অভাব, খাই লোক থাকবে এখানে, বাট আমি তার ডিসকাশন যাচ্ছি না। বাস্তবতার নিষ্ঠুর প্রতিফলন, এবং এটা মোকাবেলা করার জন্য হোয়াট ডু ইউ নিড? গণতন্ত্র, মোর গণতন্ত্র, মোর গণতন্ত্র। প্লেয়ার দরকার, মাঠে আসেন, লেট আস প্লে দ্য গেম অ্যাজ পার রুলস, তাহলে হবে। নইলে বাইরে দূরে বসে বসে দোষারোপ করে ঢিলাঢিলি করে আমরা পারবো না। বিরতি নিবেদন। ধন্যবাদ। আমার বক্তব্য হলো যে দেশের সামগ্রিক যে অবস্থা, সে অবস্থাতে উন্নয়নের নামে লুট চলছে, এটা হরিলুট। সমগ্র ব্যাংকে 2 ধরনের ডাকাতি হচ্ছে। অর্থমন্ত্রী সাহেবকে সাক্ষী রেখে বলছি, 2 ধরনের ডাকাতি হচ্ছে। একটা হলো ডাকাতরা ডাকাতি করছে, ব্যাংক ডাকাতি করছে, আর একটা হলো লোনের নামে, ঋণের নামে সরকার পক্ষে লোকেরা হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছে। এই সকল এই যে অবৈধ লোন যারা নিচ্ছে সরকার দলের লোকেরা, তাদের কোনো বিচার এবং বিচারের আওতায় আনছে না। আজকে টোটাল ব্যাংকের ভান্ডারগুলো খালি হয়ে গেছে। ব্যাংকগুলোর টাকা নিয়ে সরকার কর্মচারীর বেতন দিচ্ছে,
ব্যাংক কিন্তু ফাফা। সরকার উন্নয়ন দেখাচ্ছে। আমরা আলোচনার প্রায় প্রান্তে চলে এসেছি। আছে আহ, এটা কি তথ্য আপনি নিয়ে আর এক বলছেন মিনিট বলুন। আপনি? আমরা জি না এটা তো কোনো তো তথ্য না, আপনি তথ্য আমাকে- ভিত্তিক না। আমাকে- ব্যাংকের ব্যাপারে কথা বলে তো আপনাকে তথ্য জি, নিয়ে না, কথা বলতে ডাক্তার, হবে। আমরা আরেকটা- অদ্ভুত ভাই বলুন, আপনি আপনার বক্তব্য বলুন। জি আপনি কোন প্রসঙ্গ বলতে বলছেন? না, আমি বলছি যে সংক্ষেপ করতে হবে, আমাদের প্রায় সময় শেষ আচ্ছা, হয়ে আচ্ছা। আসছে। এরপর আসছেন আপনি বলছিলেন যে তারেক রহমান কে কেন গাজীপুরের মামলায় আসামি করা হলো। আপনারা জানেন, সারা দেশবাসী জানেন যে তাকে আপনার দেশে আসতে দিচ্ছেন না। 111-এর সেই মানে অরাজনৈতিক ষড়যন্ত্রকারী সরকার তাকে দেশ থেকে বাইর করে দিয়েছে। সেই তারেক রহমানকে লন্ডনে থাকা অবস্থা আপনি গাজীপুরের মামলায় কি করে আসামি করেন? এগুলো নীতি নৈতিকতা বিবর্জিত ভাবে একটা বিরোধী মতকে দমন, নিষ্পেষণ এবং কণ্ঠরোধ করে দেওয়ার মতো একটা অবস্থা, অর্থাৎ সেই 75-এর দেশের অবস্থার মতো একটা দেশের অবস্থা। কাজী ফিরোজ, এক মিনিটে বলুন আপনি, আমরা শেষ পর্যন্ত চলে এসেছি। মুশকিল আপনি এক এখন মিনিটে এটা না, বলুন। মুশকিল এখন সবচেয়ে বড় মুশকিল হচ্ছে দুই দলের মধ্যে, ওনার দলে 22 দল করছে। তা আমি এই নর ভাইরা অবশ্য 22 দলের মধ্যে নাই, কমিউনিস্ট পার্টি ভালো আছে ওনারা। আর দুই দল কোথায় গেল? না এখন 20 দল আমরা 20 দলই আছে এখন তারা। 20 দল ছিল। ফিরোজের সাথে আপনি এই সংক্ষেপে 20 দলের দাদা এখানে বসে 10 দলের কথা কইতে পারবে না। নিতে করুক যে 10টা দল ওনার কার কার আছে। ওনার 20 দল আমার এখানে আমাদের নামটা উঠলো ভাই, আমি খুব না, আপনি আলাদা আছেন আমাদের মতো। যেখানে জামাত ইসলাম আছে সেখানে কি করে ধারণা করলেন জামাত? না না আপনারা থাকবেন না, আমি বলছি না, এখানে 14 দল, 4-5 দলের বেশি ওনাদের মনে নেই কারা আছে। এই সমস্ত এই যে ভাঙাচুরা লইয়া যে ঝামেলাটা বাঁধছে, এতে গণতন্ত্রের ঘোলের মতো হয়ে গেছে, ঘোরে হয়ে গেছে। এইগুলো বাদ দিতে হবে। সব বার্তা দিয়ে জমি চাষ করতে হয়, সব আগাছা ফেলাইয়া দিয়ে আপনার ভাবে নামেন, দেশটা ঠিক হয়ে যাবে। এই খুচরা শেষ দল বল করতে সব হচ্ছে। বাদ হায়দার দিয়ে হোসেন রণ, আপনার বক্তব্য দিয়ে আমরা শেষ করতে চাচ্ছি। একটু আশার কথা হয়তো আপনি শোনাতে পারবেন যে পর্যায়ে আমরা আছি। আমরা শেষ। আমি মনে করি দেশে গণতন্ত্রই হচ্ছে যে কোনো সমস্যার সমাধানের মূল চাবিকাঠি হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র স্টাবলিশ করেন, গণতন্ত্রকে প্রসারিত করেন, আমাদের পরস্পরের প্রতি আস্থাটাকে বাড়াতে হবে, পরমত সহিষ্ণুতা বাড়াতে হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আপনাদের আমাদের আর সময় নেই, দিতে পারছি না। এক সেকেন্ড আমার হলো, এই সরকার বলছে উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে, বিদ্যুৎ আকাশচুম্বী ডেভেলপ মানে উৎপাদন হচ্ছে। আমার জেলা খাগড়াছড়িতে 3 দিনে 2 দিন বিদ্যুৎ থাকে না। আমি আপনার মাধ্যমে, আপনাদের মাধ্যমে সরকারের দৃষ্টি শোনেন, আকর্ষণ। বাংলাদেশ সরকার তারেক জিয়ার কাছে এখনো 700 কোটি টাকা পায়। তো সে আমার তো মেরে জেলায় দিছে 3 টাকা। দিনে 2 দিন আমরা খাগড়াছড়িতে ব্যাংক বিদ্যুৎ লোপাটের থাকে কথা না। বলে অন্যরা যদি চোর হয়ে থাকে আমি তাহলে চ্যালেঞ্জ দিচ্ছি তারেক জিয়াও তো মাননীয় চোর। তার কোম্পানির নামেও তো 700 কোটি তদন্ত টাকা করেন। আমাদের শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ আপনাদের সুতরাং গোল টিভিতে অংশ আপনাদের এত নেওয়ার জন্য। উন্নয়ন, আপনারাও তো টাকা খাগড়াছড়িতে লোপাট 3 দিনে 2 দিন বিদ্যুৎ থাকে আপনাদের না। সকলকে ধন্যবাদ গোল টিভিতে অংশ নেওয়ার জন্য। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।